হেই হেই হেই, হাটে মাঠে গঞ্জে ঘাটে, হলের রুমে মেসেজ ছাদে, যে যেখান থেকে যে অবস্থায় শুনছেন কুয়েট রেডিও, তাদের সকলকে আমি ওয়েলকাম করছি। আর যে তুষার আমাদের এখনকার শো মায়া ফানুষে, যেখানে আমি আছি আমার আজকের দুজন স্পেশাল গেস্টকে নিয়ে, যারা হলো ইউআরপি 2K13-এর আতিকুর রহমান আর সিএসি 2K13 ব্যাচের রাশিক জামান। সো আপনারা অলরেডি আমাদের পোস্টটি দেখে ফেলেছেন, আমাদের যে কুয়েট রেডিওতে পোস্ট দেওয়া হয়েছিল গতকালকে। তো সেখানে আমরা আমাদের একটা ব্যানার দিয়ে দিয়েছি, সেখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আর আজকে যে আড্ডাটা হবে মূলত লাইফ প্লাস অ্যাপটি নিয়ে আড্ডাটি হবে। এবং আপনারা যদি আমাদের আড্ডায় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান বা সরাসরি যোগ দিতে চান, তাহলে যেটি করতে হবে সেটি হলো যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি, সেটি হলো www.kuwaitradio.com। এই অ্যাড্রেসে গিয়ে আপনারা একটি অপশন পাবেন লাইভ, সেখানে লাইভে ক্লিক করলে আমাদের 4টি সার্ভার পেয়ে যাবেন। 4টি সার্ভার পেয়ে গেলেই তার যে কোনো একটিতেই আমাদেরকে শুনতে পাবেন। আর ওয়েবসাইটে কিছুটা চেঞ্জ করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন যে 4টি সার্ভারের পাশেই রয়েছে সেন্ড এ মেসেজ অপশনটি আর রিকোয়েস্ট ফর সং। আজকে কোনো সং রিকোয়েস্ট নেওয়া হবে না এই শোতে। এখানে যেটি করা হবে সেটি হলো যে আপনারা যদি আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, অথবা যদি আমাদের সাথে আড্ডায় যোগ দিতে চান, তাহলে আমাদের এই সেন্ড এ মেসেজ অপশনে ক্লিক করলে আপনারা একটি মেসেজ দেওয়ার পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর মেসেজটি লিখে পাঠিয়ে দিবেন। খুব বেশি মাত্রায় সুবিধা হয় যদি আপনারা আপনাদের রোল নাম্বার আপনারা যদি আপনাদের নামের সাথে আপনাদের ডিপার্টমেন্ট এবং ব্যাচ ইনক্লুড করে দিতে পারেন। আর যদি তা না হয় তাহলে যেটি করতে হবে সেটি হলো যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেটি আমি বলে দিচ্ছি, www.facebook.com/kuwaitradio। এখানে আপনারা এসে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের যে ব্যানারটি রয়েছে সেখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন যদি আমাদের সাথে আড্ডায় যোগ দিতে চান। তো নিয়মকানুন সব বলে দিয়েছি বরাবরের মতোই। এখন রাশিক জামান আর আতিকুর রহমান রয়েছে আমার পাশে হট সিটে। তো হট সিট বলতে এমনি গরমের মধ্যে রয়েছে, যাই হোক ঠিক আছে, হট সিটি তো আমরা শুরু করি, ঠিক আছে। তো প্রথমে যাব আতিকুর রহমানের কাছে। আতিকুর রহমান ইউআরপি 2K13 ব্যাচের। তো আতিকের সাথে একটু কথা বলে আসি। হাই আতিক, কি অবস্থা? হ্যালো ফ্রেন্ডস, এই তো অবস্থা, কি বলবো, এক সেমিস্টার ফাইনাল চলতেছে, ঠিক আছে। আমার 10 তারিখ হচ্ছে লাস্ট এক্সাম, তো এর মধ্যে আমি আসছি, এই আর কি। আমরা তো কখনোই সিরিয়াস ছিলাম না, চলতেছে আগের মতোই আসছি। হ্যাঁ, হট সিট সেটা আমি ফিল করতেছি, ঠিক আছে। আসার পর যে না, আর মানে তোমার 4 তলায় গরমটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে, বেশ ভালোই। সেটাই আর কি। এখন তো বুঝতেই পারো যে তোমার হল আমার হলে একটু ডিফারেন্স আছে, তোমার হলে একটু বাতাসটা বেশি ঢুকে। আমার তো আরো নিচ তলায়, তো বারান্দার পাশে, নিচ তলায় তোমার বারান্দার পাশে হওয়াতে কিছুটা তোমার ধরো স্পেস পাওয়া যায়, তো বাতাসটা বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তো তাহলে একটু ইয়ের সাথে কথা বলে আসি, রাশিকের সাথে। তো রাশিক, কি অবস্থা তোমার? হ্যাঁ, আমি ভালো। হাই গাইস। আচ্ছা, আজকে আমরা লাইভ শোতে আসলাম। হ্যাঁ, অনেক ব্যস্ত, কালকে সকালে ক্লাস হচ্ছে। সকালে ক্লাস হচ্ছে কয়টায়? 8টায়। আহা, আজকে এক্সাইটেড ডে অনেক, প্রোগ্রামটা নিয়ে অনেক অ্যান্টিসিপেশন ছিল, আশা করি বেশ ভালো হবে। তুষার আছে আমাদের সাথে। হ্যাঁ, আর আমাদের সাথে বন্ধুরাও অলরেডি অনেকেই যোগ দিয়ে ফেলেছেন। আমি অলরেডি আপনাদেরকে নিয়মকানুন বলে দিয়েছি। সো আপনারা যেটি করতে হবে আমি আবারও বলে দিচ্ছি, নিয়মকানুন যেটি আছে সেটি হলো যে আমাদেরকে মেসেজ দিতে চাইলে আমাদের ওয়েবসাইটে যে মেসেজ অপশন আছে সেখানে মেসেজ দিতে পারেন, ফেসবুক যে পেজ আছে সেখানে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের যে ব্যানারটি রয়েছে ব্যানারে আপনারা কমেন্ট করতে পারেন। সেখানে আমরা আপনাদের কমেন্টগুলো পাওয়া মাত্রই আমরা সেটি পড়ে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে একটু পরিচিত হয়ে নেই, যে আতিকের সাথে জিজ্ঞেস করবো। আতিক, তোমার স্কুল কলেজ? আচ্ছা, আমার হচ্ছে, আমি একটু বলে নেই। আমার যেটা হচ্ছে, আব্বু সরকারি জব করে, তো সরকারি জব করলে যেটা দেখা যায় যে এক এক সময় এক এক জায়গায় থাকা হয়, তো স্কুল কলেজ এটা হচ্ছে বারবার শিফট হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়। তো আমার স্কুলটা হচ্ছে বেসিক্যালি চিটাগংয়ের ওইদিকে। আমার হচ্ছে কোন দিকে? জেবি হাই স্কুল একটা স্কুল ছিল একটু মফস্বল এরিয়ার দিকে, আর আমার কলেজটা হচ্ছে খাগড়াছড়িতে ছিল আব্বু, তো খাগড়াছড়ি ক্যান পাবলিক। আচ্ছা আচ্ছা, খাগড়াছড়িতে। আর মানে এই মাঝখানে সরকারি চাকরি আমার আব্বাও করতো, তো এখন মানে যেটা জানতে চাচ্ছি যে মানে ট্রান্সফারে কোনো ছিল কিনা, এই যে নানা জায়গায় থাকা, নাকি চিটাগাংয়ের মধ্যে সবকিছু? না না না, আসলে আব্বু হচ্ছে মানে ট্রান্সফার অনেক জায়গায় ছিল। আব্বু দেখা গেছে আমি ছোট যখন ছিলাম তখন হচ্ছে হাতিয়া তো একদম সেই দিকে, তো
তো হাতিয়া থেকে তারপর হচ্ছে চিটাগং, চিটাগং থেকে খাগড়াছড়ি এবং অবশেষে এখন হচ্ছে লক্ষ্মীপুর। তো দেখা যাচ্ছে ওই কেউ যখন জিজ্ঞাসা করে যে তুমি থাকো কই, আমি বলি আমার হোম টাউন এক জায়গায়, তারপরে হচ্ছে হোমটাউনটা কোথায়? হোম টাউন হচ্ছে চাঁদপুর, ঠিক আছে। আচ্ছা, তো আর আব্বু থাকে এক জায়গায়, আর হচ্ছে এমনিতে থাকি হচ্ছে ঢাকাতে, ঠিক আছে। মানে তো মানে বিশালভাবে এক্সপ্লেইন করা লাগে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা, এদিকে তাহলে রাশিকের সাথে একটু পরিচিত হয়ে নেই। রাশিক, তোমার স্কুল কলেজ? আমার স্কুল ছিল ফরিদপুরে বোয়ালমারি থানায়, বোয়ালমারি জর্জ একাডেমি। আর কলেজ ছিল কুষ্টিয়াতে, কুষ্টিয়া সরকারি কলেজ। আমার আব্বু সরকারি চাকরি করে একই রকম। তো সরকারি চাকরির জন্য 2009 সালে আব্বু ট্রান্সফার হয়ে ফরিদপুর থেকে কুষ্টিয়াতে আসে। তারপর থেকে এরকম চেঞ্জ আর কি। তো হাই স্কুল ফরিদপুর, কলেজ কুষ্টিয়া। আচ্ছা, ফরিদপুর কোন স্কুলটা? আর এটা হচ্ছে বোয়ালমারি থানা, ফরিদপুর। স্কুলের নামটা বলো। এটা হচ্ছে ফরিদপুরের সবচেয়ে বড় থানা। স্কুলের নাম ছিল হচ্ছে বোয়ালমারি জর্জ একাডেমি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, পরিচিত হয়ে নিলাম স্কুল কলেজের বিষয়গুলো নিয়ে। ফার্স্টে এখন আসলে দুজন গেস্ট আমাদের এই শোতেও প্রথম। নর্মালি একজন করে গেস্ট থাকে, দুজন গেস্ট কিন্তু এই প্রথম আসছে। তো একটু হ্যান্ডলিং করতে বুঝতে পারতেছে একটু সমস্যা হবে। যাই হোক, ব্যাপার না, আমরাই তো ভাই ব্রাদার মানুষ, তাই না? তো বিষয়টা হলো যে আতিকের কাছে এরপরে জানতে যাবো, আতিক মানে ফার্স্টে যখন মানে কুয়েটে ভর্তি হলা, ঠিক আছে, কি দেখে তুমি কুয়েটে ভর্তি হয়েছিলা? আচ্ছা, আমি একটু বলি এখানে, যেটা হচ্ছে আমি অ্যাডমিশন তো অনেক জায়গায় দিলাম, ঠিক আছে। তো অ্যাডমিশন অনেক জায়গায় দেওয়া হয়েছে। কুয়েটে দেখা গেছে আমি আসছি হচ্ছে রাতে, তো রাতে এসে আমি সারা রাত হচ্ছে আমার ঘুম হয় নাই। তো আসলাম হচ্ছে এখানে এসে পৌঁছাইছি 3টার দিকে পৌঁছানোর পর তো আর ঘুমানো হয় রাতে নাই। 3টায়? হ্যাঁ, রাতে 3টায়। তো রাতে 3টায় হচ্ছে ওই যে বাস ডিপোতে, ওইদিকে ওই ফুলবাড়ি ফুলতলার না না সরি, ফুলতলা না, যাই হোক বাস ডিপো একটা আছে, ওটা ঠিক কোন দিকে আমার ঠিক এখন খেয়াল নাই। তখন আসছিলাম, তো আসলাম সকালবেলা। তো এসে তোমার আমি যখন ক্যাম্পাসে ঢুকলাম, মানে বিলিভ মি, যেটা নিয়ে সবাই মানে ট্র্যাপড হয়, ঠিক আছে। আমি গেট দিয়ে ঢুকলাম, ঢুকার পর সিনাই দেখলাম, ঠিক আছে। সিনাই দেখে মনে হলো না, মানে আমি মানে হার্ট অ্যান্ড সোল আমি জাস্ট একটা কথাই বলছিলাম যে আল্লাহ, আমার যদি হয় যাতে এখানেই হয়। এবং মানে কিছু বলার নাই, ওই যেটা হোক। গ্রিন ক্যাম্পাস, কুয়েটের গ্রিন ক্যাম্পাস দেখে আমার মনে হয় না কেউ দ্বিমত করবে যে মানে এটা অবশ্যই অন্যরকম। অন্যান্য ক্যাম্পাস তো দেখা হয়েছে, তো এটার তুলনায় একটু আলাদা। আর ওই ভর্তি পরীক্ষার আগের দিন তো আরো সৌন্দর্য বেড়ে যায়। ওই সময় তো খুব সুন্দরভাবে সাজানো থাকে, ঠিক আছে, মানে একদম ফার্নিশড করে, আর এমনিতে থাকে। তো বেসিক্যালি এটার কারণেই আর কি। আর পরে যখন আমি কুয়েটে আমার এডমিশন হয়ে গেছে, আমি সাস্টে এক্সামও দিতে যাইনি, ঠিক আছে। আমার হয়েছে না, হয়েছে এই ক্যাম্পাসে, আর যাই হোক ভালো থাকবো। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং কাহিনী। এখন রাশিকের কাছেও আমার একদম সেম প্রশ্ন, যে মানে কি দেখে কুয়েটে ভর্তি হইলা? কিছু দেখে কুয়েটে ভর্তি হয়নি, কিছু পরিস্থিতি চিন্তা করে। বুয়েটে ওয়েটিং লিস্টে ছিলাম, সো বুয়েটে অ্যাডমিটেড হওয়া পসিবল ছিল না, কল হয় নাই। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আব্বু আম্মু পড়তে দিবে না, রুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে দিবে না, কারণ তারা ছোটোবেলা থেকে চাইছিল ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বে, তো ঢাকা ইউনিভার্সিটিতে না। আর যেটা রুয়েটে চান্স হলো, কিন্তু রুয়েটে জাস্ট ইচ্ছা হয় নাই পড়তে। একটা ভর্তির দিন একটা ইনসিডেন্ট ছিল, বাজে ইনসিডেন্টটা দেখার পর আসলে ওই যে আমরা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর, সো এপাশে কুয়েটে ভালো মেল পড়াশোনা আসছিল। তারপর মনে হলো না, কুয়েটেই পড়ি, চেহারার জন্য না, কিংবা অন্য কোনো পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সের জন্য না, শুধু মানে পরিস্থিতি মনে হয়েছে যে কুয়েটটা বেশ ভালো হবে, তাই। যাই হোক, আমরা আসলে নানাভাবে হাত মনে হয় আরো 2টা হলে ভালো হইতো। যাই হোক, বিষয় না। সো হোয়াট এভার। এরপরে আতিকের কাছে যেটি জানতে যাবো, যে আতিক মানে দেখতে দেখতে কিন্তু 4 বছর, এখন 4th ইয়ারে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স গুলো বলো, যে কুয়েট লাইফের এক্সপিরিয়েন্স গুলো কি কি দেখলা, কি কি মিস করবা, বা মানে কি জিনিস মনে হয় যে তোমার আরো পেলে, ঠিক আছে, তোমার লাইফটা, কুয়েট লাইফটা আরো বেশি সুন্দর হতে পারতো? আচ্ছা, কুয়েটে যেটা বলবো আমি, যে আমি এখন আমি যখন বাসায় যাই, বাসায় গেলে যে জিনিসটা হয়, আমি করার মতো কিছু পাই না। মানে একদম ফ্র্যাঙ্কলি বলতে গেলে, বাসায় থাকি, আম্মু খাবার আয়না দেয়, আমি হচ্ছে ফার্মের মুরগির মতো খাই, আবার হচ্ছে ঘুমাই, নাহলে হচ্ছে পিসির সামনে এইভাবে বইলো না, ঠিক আছে। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে, আমি বেসিক্যালি যে জিনিসটা মিস করবো, প্রথম কথা হচ্ছে
স্বাধীনতা একটা ব্যাপার থাকে, মানে এটা হচ্ছে আমার মনে হয় যে মানুষের ফ্রিডমের হচ্ছে লাস্ট লেভেল। এরপর হচ্ছে মানুষ মানে এখান থেকে যখন বের হয়ে হচ্ছে চলে যাবে ক্যারিয়ার চিন্তায়। কিন্তু এই যে লাইফটা আমার মনে চাচ্ছে যে আমি 3টার দিকে বের হয়ে গেলাম ফ্রেন্ডের সাথে বের হয়ে হচ্ছে পকেট কেটে গিয়ে চা খেয়ে আসলাম, এটা আমার মনে হয় না যে নর্মাল লাইফে কখনো পসিবল। নিজের মতো নিজের লাইফ লিড করতেছি, মনে হচ্ছে স্যারের বকা খাচ্ছি, ঝাড়ি খাচ্ছি, ঠিক আছে, লগও খাচ্ছি, দেখা যাচ্ছে ইচ্ছা মতো করতেছি, যা মনে হচ্ছে তাই করতেছি, এবং নিজের জন্য কিন্তু নিজেই রেসপন্সিবল। মানে নিজের যে একটা রেসপন্সিবিলিটি, আমার মনে হয় এটা ভার্সিটি লাইফ ছাড়া আসলে কোনোভাবেই করা সম্ভব না। কলেজ লাইফ পর্যন্ত দেখা যায় ওই বাবা মায়ের নিচেই থাকা হয়, বাবা মা হচ্ছে কন্ট্রোল করে, তুমি এটা করবা, এটা করবা, এটা করবা না, এটা করবো না। তো বেসিক্যালি এই জিনিসগুলো মিস করবো। ওখানে গেলেও কেরিয়ার চিন্তা, পরে হচ্ছে এই বিয়ে শাদী করলে তার কথাই নাই, ঠিক আছে, ও বাবা এখনই বিয়ে শাদীর চিন্তা ভাবনা, বউ বাচ্চা, যাই হোক মানে চিন্তা তো আসে, ভালো। তো এই আর কি লাইফটা হচ্ছে, মানে আমি মনে করি যে এনজয় করার যদি কোনো মোমেন্ট থাকে এটা হচ্ছে এখনই, আর সময় নেই, আমাদের হাতে তো বেশি টাইম নেই, আরেক বছর। আর হচ্ছে যেটা কুয়েটে আমি মনে করব যে প্রথম যখন আসা হলে হচ্ছে 2-1 বছর হচ্ছে আমাদের বাইরে থাকতে হয়। তো বাইরে থাকলে আমার মনে হয় না যে ক্যাম্পাস লাইফটা সেভাবে এনজয় করা মোটেও পসিবল, প্লাস হচ্ছে সিকিউরিটির প্রবলেমটাও থাকে। তো আলটিমেটলি এই যে মানে আবাসনের যে প্রবলেমটা, এটা যদি কোনোভাবে করা যায়, রিমুভ করা যায় বা কাভার করা যায়, স্টুডেন্টরা আরও বেশি মিস করবে, এটা খুব স্বাভাবিক। ফার্স্ট ইয়ার থেকে দেখা যাচ্ছে কুয়েট লাইফের এনজয়েবল মোমেন্টটা শুরুই হয় হচ্ছে প্রায় সেকেন্ড ইয়ারে গিয়ে, কারণ ওই 2 বছর হচ্ছে হলে থাকা হয় না, আর হলে না থাকলে বাইরে থেকে অত ভালোভাবে ক্যাম্পাস এনজয় করাও সম্ভব হয় না, এটাই। ওকে, এখন সেম প্রশ্ন রাশিকের কাছে, যে রাশিক মানে 4th ইয়ারে উঠছো, এখন মানে কি কি মিস করো বা কি রকম হইতে পারতো, কেমন লাগতেছে তোমার কুয়েটের লাইফটা, কিভাবে এক্সপ্লেইন করবা? আচ্ছা, কুয়েট লাইফটা শুরু হয়েছিল আমার আতেল হওয়ার প্ল্যান থেকে। আমার কুয়েট লাইফে আমি ঢুকছিলাম যে আমি খুব আতেল টাইপের হব, অনেক পড়াশোনা করব। আমার কাছে মনে আছে যে ফার্স্ট ক্লাসটা আমার ইংলিশ ক্লাস ছিল, কুয়েটের প্রথম ক্লাসটা আর কি। তো স্যার প্রশ্ন করেছিলেন যে কারা কারা টিচার হতে চাও কিংবা কারা CGPA 4 পাইতে চাও। মুন্সি স্যার? না, এটা ছিল হচ্ছে হাফিজ স্যার ইংলিশ। তো স্যার জিজ্ঞাসা করার পর হচ্ছে 3টা হাত উঠছিল, তাদের মধ্যে আমার হাত ছিল যে আমি CGPA 4 পাইতে চাই। তো না, তারপর ক্যাম্পাসে এসে আর আতেল থাকা সম্ভব হয় নাই, বিভিন্ন কারণে বিভিন্নভাবে আর পড়াশোনার দিকে অতটা মনোযোগ হয় নাই। তারপর যাই হোক অনেক এনজয় করছি আসলে, সারাক্ষণ বইয়ের সামনে বসে থাকলে পারে ক্যাম্পাস লাইফটা এনজয় করা যায় না। তো না, এখনও অনেক হ্যাপি যেরকমই আমার লাইফ হোক, মানে কুয়েট নিয়ে এক্সট্রিমলি প্রাউড। আচ্ছা, তো যাই হোক, ঘড়িকাটা বলছে এই মুহূর্তে 10:22, আর ইন দ্য মিন টাইম আমি আপনাদের জানিয়ে দিয়ে চলছে মায়া ফানুষের একটি স্পেশাল এপিসোড, যেখানে আমাদের সাথে আমাদের গেস্ট হিসাবে আছে আজকে URP 2K13 আতিকুর রহমান আর CSE 2K13 রাশিক জামান। আর আপনারা আমাদের সাথে আড্ডায় জয়েন করতে চাইলে যে কাজটি করতে পারেন সেটি হলো যে আমাদের একটি পোস্ট দেওয়া হয়েছে কুয়েট রেডিওর পেজে গতকালকে, সেখানে ব্যানারে রাশিকের ছবি, আতিকের ছবি আর আমার ছবি দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের আইডিটি আমি আরেকবার বলছি, সেটি হলো www.facebook.com/kuwaitradio। এখানে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে আপনারা লাইভ অপশনে গেলেই আমাদের যে 4টি সার্ভার আছে সেখানে শুনতে পাবেন, এবং সেটার পাশে একটি সেন্ড এ মেসেজ অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করলে আমাদের কাছে একটি মেসেজ চলে আসবে। তো যাই হোক, এখন মানে যা অনেক কথা বলতে গেলে আসলে আসল কথাটাই বলা হয়নি, যে এটা আসলে একটা কৃতজ্ঞতা প্রকাশ করারও জায়গা, যে কুয়েট রেডিওর যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোর ডিজাইনার হলো URPর আতিকুর রহমান, যিনি আজকে আমাদের গেস্ট। তো আতিকের কাছে আমি একটু জানতে চাই যে আসলে আতিক, যে কি থেকে কুয়েট রেডিওর লোগোটা তুমি একদম স্বপ্রণোদিত হয়ে তুমি মানে ডিজাইন করতে গেছিলে? আচ্ছা, ব্যাপারটা বলি, আমি কুয়েট রেডিও সম্পর্কে জানতাম না একদম। তো যেটা হলো, আমি একদিন কি একটা মানে পেজ ঘাটতে গিয়ে কুয়েট রিলেটেড আমি দেখলাম কুয়েট রেডিও নামে একটা পেজ আছে। তো তারপর তখন হচ্ছে একদম শুরুতে, তোমরা হচ্ছে ইনিশিয়াল স্টেপে, তো জানারও কথা না ওভাবে, শো মনে হয় তখনও শুরু করো নাই। আচ্ছা যাই হোক, তো গেলাম পেজে গিয়ে, প্রথমে আমার যেটা খটকা লাগলো যে মানে সামথিং একটা লোগো টাইপের কিছু ছিল, বাট দেখতে জিনিসটা অ্যাপিলিং না, ঠিক আছে। আর একটা যেহেতু ভার্সিটির লোগো, আমি প্রথমে দেখলাম যে আসলে পেজটা কি মানে কেউ মজা করার জন্য খুলছে নাকি যে না এটা আসলে অফিসিয়াল কোনো কিছু। তো দেখার পর আমার কাছে যেটা মনে হলো যে না, এই পেজটা হচ্ছে অফিসিয়াল।
তো আসলে কুয়েট রিলেটেড কাজগুলো আমি আমি আরও অনেক কাজ দেখা যায় করছি, তো যেই কাজগুলো করার মনে হয়েছে সেগুলো আমি হচ্ছে মানে স্বপ্রণোদিত হয়ে করি, আর যেগুলো আমার মনে হয় না আমি করি না সিম্পলি। তো আমি চিন্তা করলাম যে যাই হোক ওদেরকে একটা কাজ করি, একটা লোগো একটা বানাই, দেখি আমার আমার যেভাবে মাথায় আসে, আমি কারো কথা শুনলাম না, একটা বানালাম। তো বানানোর পর আমি হচ্ছে পেজে মেসেজ করলাম যে দেখি রিপ্লাই দেয় পাই কিনা। তো আমার মানে কি বলবো, তো যেটা দেখলাম যে না, পেজ থেকে রিপ্লাই পেলাম, ঠিক আছে, মানে এখানে একটা ভালো জায়গা আছে, পেজ থেকে রিপ্লাই পাওয়ার পর হচ্ছে পজিটিভ ফিডব্যাক। তো যেটা বলা হলো যে হ্যাঁ এই করো এই করো করো। তো পরে আর কি, পরে তো পরে আমি জানতাম না তখনও যে তুমি হচ্ছে যে ফাউন্ডার, ঠিক আছে। পরে শুনলাম, শোনার পর বুঝলাম যে না, এটা শুনলাকার কাছ থেকে এই বিষয়টা আসলে ব্যাপার হচ্ছে কি এগুলা মানে এটা তো ছড়ানোর আসলে একটু টাফ ছিল, বিকজ আমি খুবই গোপনে কাজটা করছি। হ্যাঁ তুমি গোপনে করছো বলতে কি, যাই হোক আমাদের ব্যাচমেট, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এই প্রতিবার চুলকানি, ঠিক আছে, যেটা হচ্ছে বলে সবাই যে লুকানো যায় না, তুমি কাজ করছো এটা প্রকাশ হবেই, এটা আজকে হয় নাই কালকে হয় না, একসময় মানুষ জানবি। তো জানার পর তখন বুঝলাম যে আমার মেসেজের রিপ্লাই আসলে তুমি দিছিলা। আমি তো তখন বুঝতে পারি নাই। এই হচ্ছে কাহিনী। আর আমি লোগো মানে সিলেক্ট হবে এরকম আশা করি দিনে, আমার ইচ্ছা ছিল যে না একটা কাজ করে দিই, যদি তাদের পছন্দ হয় তারা রাখবে, আর না হলে বেটার হয়তো এই কাহিনী। এই হচ্ছে কাহিনী। না এখন অন এয়ারেই বলবো বিষয়গুলো কি আসলে। তো ওয়েবসাইটটা যখন বানাই, ওয়েবসাইটের কাহিনী হলো এরকম যে আমাদের যে জয় জেমস কস্তা, এমনি তো ঘটনাগুলো তো দেখছো যে পেপারেও আসছে। তো বিষয় হলো যে ও আর আমি মিলে যখন প্ল্যান করি, তো ওই টাইমে আমাদের 3-1, ঠিক আছে, 3-1 আমাদের ইন্টারনেট প্রোগ্রামিং একটা আছে, কোর্স আছে। ওই রাশিক তো বুঝোই আছে তো এটা। তো ইন্টারনেট প্রোগ্রামিং এর এই কোর্সটাতে এখন আমার পড়াশোনার জন্য মানে আমার 12 ব্যাচের সাথে খুব মানে যোগাযোগ করা লাগে, মানে খুব হেল্প করে বড় ভাইরা। তো এখন এই ইন্টারনেট প্রোগ্রামিং কি করব, আমি বিভিন্ন জায়গায় প্রজেক্ট খুঁজতেছিলাম, যেটা নর্মালি করে। রাশিক বুঝতেছে মনে হয় বিষয়টা, কেন অনেকরা বলতেছি, স্যাররা শুনলে মাফ করে দিয়ে। তো বিষয়টা হলো এরকম যে আমি ওই সময় এখন মানে খুঁজতে কয়েকটা প্রজেক্ট নেওয়ার পরে মানে, তো আমার এক বড় ভাইয়ের সাথে আমাদের ইসি 12 ব্যাচের সাইদুর রহমান ভাই, তো ভাই হলো নিজে থেকে প্রোগ্রাম মানে এই জিনিসটা করছিল, ওয়েবসাইটটা বানাইছিল। তো আমি বাইরে বললাম যে ভাই আমার তো এরকম এখন কি করব, সবাই তো এরকম নিতেছে, আমি তো নিতে পারি না, আমার জমা দেওয়ার হলো লাস্ট ডেট। তো ভাই বলছে কি আচ্ছা শোন, তুই যদি নিজে করতে চাস তাহলে আমি তোরে সময় দিব, তুই যদি শিখতে চাস। আমি এসপিতে কাজ করছিলাম, নর্মালি পিএসপিতে করে এসপিতে করছিলাম আমি, তুই যদি এসপি শিখতে চাস তাহলে এই করবো। তো আমি বলছি ঠিক আছে ভাই, আপনি যদি সময় দেন আমার আপত্তি নেই শিখতে। তো ভাই বলছে আচ্ছা ঠিক আছে তুই রুমে আসিস। আমি 7 দিন পর রুমে যেতাম। তো জয় আমাকে যখন বলে যে সময় বিকালবেলায় হাঁটতে ঘটনাটা, আমি ওই সময় ভাইয়ের রুমের থেকে নামছি, মানে ওই দিনের কাজ শেষ, 1 ঘন্টা করে ভাই প্রতিদিন সময় দেয় আমার কাজ শিখায়। আর ওই আমি নামছি, নামার পরে তো জয় তখন আমারে বলতেছে, এবং তারপর আমি জয়রে যখন বললাম বিষয়গুলো, এবং তারপরে জয় যখন বুয়েটে গেল, যার পরে ডেকে আসলো, আমরা সেটআপ করলাম। করার পরে যেটা হলো যে যখন দেখলাম যে এটা ব্রডকাস্ট করা পসিবল হচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে বুয়েটটা শুরু করছিল আমাদের ফার্স্টে ওই যে কিছু লিঙ্ক দিয়ে দিতাম আমরা, আমাদের ওয়েবসাইটে ফার্স্টে কিছু প্রবলেম ছিল, তো ওইখানে ওই লিঙ্কগুলো এটা সবাই শুরু করছে, স্টিল নাও চুয়েট রেডিও ওই লিঙ্কগুলো দিয়ে চলে। সো আমি চিন্তা করলাম যে আমরা একটু গুছায় শুরু করি, যেহেতু অর্গানাইজেশন হিসেবে দাঁড়া করাবো, এই জাতীয় প্ল্যান আছে। তো আর একটা ওয়েবসাইট না হলে আসলে তখনও অর্গানাইজেশন পারমিশন দিচ্ছে না। তো আমি সাইদুর ভাইয়ের সাথে বিষয়টা ডিসকাস করলাম। এখন ডিসকাস করার পরে ভাই বললো যে আচ্ছা ঠিক আছে ভালো উদ্যোগ এটা, তবে আমি বেশি কাজ করতে পারবো না, কাজ তোমার করতে হবে, আমি তোমার কাজ শিখেছি, এখন তুমি কাজ দেখাও আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার পাশে বসে করবো, আপনি জাস্ট সাথে থাকেন। বলছে ঠিক আছে। তো তারপর ভুলভ্রান্তি করলে নিজের হাতে করতাম, ভাই দেখা তো এখানে বলেছেন ওই প্রথম ওয়েবসাইট বানাইলাম। তো ওয়েবসাইট বানাইতে গেলে লোগো লাগে। এখন এই লোগোর কাহিনী কি হয়েছে, লোগো আমি করছি কি, আমি বলছি যে ভাই লোগো এখন কই থেকে পাওয়া যায়, কিভাবে কি। তো ভাই বলছে যে শোন, নেটে তো সব কিছু পাওয়া যায়, আমরা একটু চেষ্টা করে দেখি। নেটে আমরা বিভিন্ন ফ্রি লোগো টোগো থাকে, ঠিক আছে, এখন ফ্রি লোগো অতটা কোয়ালিটিফুল না। তারপরে আমরা সার্চ দিলাম, লোগো ডাউনলোড করতে পিএনজি ফাইল $32 না $33 চায়। তো এখন বাইরে বললাম ভাই কিভাবে পসিবল, এখন বুঝতে সব কিছুরই কিছু ছোটখাটো বুদ্ধি আছে। তো কি করলো, ওই যে স্নাইপিং টুলটা আছে, স্নাইপিং টুলটা অন করে স্ক্রিনশটটা নিয়ে
ওই হইলো লোগো, এটা স্ক্রিনশট। এই ছিল লোগোর কাহিনী। ওই লোগোই বসাইছি, ওই লোগোই পেজে বসাইছি, ওই লোগোই আপলোড দিছি, ওটাই ছিল প্রথম লোগো। এই হলো লোগোর কাহিনী। লোগো সম্পর্কে অনেক বাজে ফিডব্যাক ছিল, আর ওই সময়টা এইরকমই, বুঝতেই পারতেছো, একটু লুকানো জিনিসপত্র, ঠিক আছে। আর যেহেতু অর্গানাইজেশন হিসেবে পারমিশনও পাই নাই, আমি জিনিসটা এক্সপোজও করতে পারতেছি না, দ্যাটস ওয়াই যা আছে নিজেদের মনে করে ওইভাবে ওই লোগো আপলোড দিছিলাম। এবং মানে তোমার লোগোটা এতই ভালো লাগছিল, সত্যি কথা যেটা, যে তারপর আমাদের যেটা নিয়ম সেটা হলো যে যতগুলা মেম্বার সবার একদম সর্বসম্মতিক্রমে সব ডিসিশন, একজনও ডিফার করলে সেটা ক্যান্সেল করা, এবং সর্বসম্মতিক্রমে ডিসিশনটা হয়েছিল, তারপরে লোগোটা নেওয়া হয়েছে। এই হলো কাহিনী। না লোগোর কাহিনীটা ইন্টারেস্টিং না, তোমার এই আমি বলি যে একটা অর্গানাইজেশনের জন্য একটা লোগো কিন্তু অনেক কিছু, সত্যি কথা। লোগোটা বলতে গেলে সিম্বল, এটাই পরিচয়, এটাই রিপ্রেজেন্ট করে, সত্যি কথা। বিষয় যেটা যে ফার্স্টে আমার এই লোগোটা উঠলো 16 ডিসেম্বরের প্রোগ্রামে। খুব বেশি মাত্রায় আমি বলি অন্য অর্গানাইজেশনের লোগো থাকে, আমি কখনো চিন্তা করি না যে কুয়েট রেডিও নামের কিছু একটা হবে আর এই অর্গানাইজেশন আমিই করব, আমরা মিলেই করব, এটা আমি জীবনে চিন্তা করি না, সত্যি কথা। এবং ব্যানারে যখন আমি লোগোটা, নিজের লোগোটা দেখছি, আমি যা 16 ডিসেম্বরের প্রোগ্রাম 15 ডিসেম্বর, ঠিক আছে, রাতের বেলা কনফার্ম করা লাগবে কোথা থেকে ব্রডকাস্ট কিভাবে কি করতে, আমি যা বসছে, আমি লোগোটায় যা বুঝছো ব্যানারে আমি হাতাইছি, এটা আমার জিনিস, বুঝছো না, ইটস মাইন, ফিলিংসটাই আলাদা, তুমি সেটা বুঝতে পারবো না, মানে যে কি ফিলিংসটা। তো আরে কি বলবো, যে তারপরে আতিক মানে যে, এবং লোগোটা এর মাঝখানেও কিছু ঝামেলা হয়েছিল। তারপর আতিকরে আরও একটা কথা আমি বলবো যে আতিককে যখন গ্রাফিক্স ডিজাইনিং সংক্রান্ত যে কোনো সমস্যায় কুয়েট রেডিও পড়ছে, যেমন গত শোতে অঙ্গনদা ছিল, অঙ্গনদার যে ব্যানারটা ছিল ওই ব্যানারটা মূলত করা ছিল আমাদের যে তোফা হোসেন আছে, তোফা হোসেনের করা ছিল। তো ব্যানারে কিছু মিস্টেক ছিল, সে গেছে মিড ব্রেকে বাসায়, তার বাসায় নেট নাই, সে পাঠাতে পারবে না, সে আমাকে ভাই বলছে যে ভাই এটা পারতেছি না, সরি। তো আমি আর কারো কথা চিন্তা না করে আমি ওই সময় আতিকরে বলছি, এবং আতিক 40 মিনিটের মধ্যে আমার একটা সুন্দর ব্যানার করে দিচ্ছে। এবং ইনফ্যাক্ট আজকের যে ব্যানারটা আপনারা দেখতেছেন, এই ব্যানারটাও আতিকের করা। এটা কেমন হয়ে গেল, নিজের ঢোল নিজে, ঠিক আছে না, যে বিষয় হলো যে আতিক আমি এই জিনিসটা তোমার কাছেও প্রশ্ন, যে এই যে নিজে থেকে আসা, মানে কি মনে করে, কেন এত ভালোবাসো? এখানে ব্যাপারটা হচ্ছে, আমি ক্লাস 9-10 যখন পিসি কিনলাম, গেমস তো খেলতাম, আম্মুর কাছে মানে পিসি নিছি প্রথম তো, যে হ্যাঁ গেম খেলবো, আম্মুরে বলছি যে যদি আমি কি বলে এসএসসিতে ভালো করি তাহলে হচ্ছে আমাকে পিসি দিতে হবে। ভালো কথা। তো হচ্ছে আমাকে পিসি দিল। তো যেটা হইলো, ওই ফটোশপে কাজ করাটা কিভাবে, ওই টিউটোরিয়াল দেখে না, ওই ফ্রেন্ডরা মজা করতাম, এর মাথা কাইটা ওখানে লাগাইতাম, ঠিক আছে, এই করতাম সেই করতাম, এগুলো করতে যেটা হলো যে আমার কাছে মনে হলো জিনিসটা একটু লিটল বিট ইন্টারেস্টিং, ঠিক আছে। তো ডিজাইন সেন্সগুলো আগেই ডিজাইন ভালো লাগতো বলতে নকশা রিলেটেড কাজ, বা আমি হচ্ছে আগে কমিক্স আঁকতাম, তো এগুলো থেকে হালকা ইন্টারেস্ট ছিল। তারপর হচ্ছে যেটা হইলো, আমি বলবো যে আমাকে মানে এই পর্যায়ে আনার পিছনে কুয়েটের অনেক অবদান আছে। প্রথম কথা হচ্ছে কাজ নেয়া, আমি হচ্ছে আমার যেটা করতে ভালো লাগে আমি হচ্ছে সেটা এমনিতেই করি। ফ্র্যাঙ্কলি দেখা গেছে হ্যাঁ ফ্রেন্ড এই কাজ করতেছে বা ও এটা করতেছে, ও আমার কাছে হেল্প চাচ্ছে, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ হেল্প করা উচিত, আমি হচ্ছে দেন ওই কাজটা করে দিছি। বা কখনো এই জিনিসটা মনে করি নাই যে ক্যান করতে যাব, এটা তো খুব ইজি একটা কোশ্চেন, ক্যান করবো, তো ওইটা করা হয় নাই। দেখা গেছে কাজ করছি, যত কাজ করবো এক্সপিরিয়েন্স বাড়তে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বলতে পারি যে না অবশ্যই সেটা আর কি। এখন আর আমি নর্মালি কাউকে ফিরানোর চেষ্টা করি না, কিন্তু ভাই অনেক সময় দেখা যায় এত বেশি ব্যস্ত থাকি, নিজেকে তো কিছুটা হলেও টাইম দেওয়া লাগে, তখন বাধ্য হয়ে দেখা যায় হ্যাঁ কিছু জিনিস করা লাগে, এই আর কি কাহিনী। না সেটাই, আমি আরো কিছু কথা বলা যে মানে মানুষের এত ভালোবাসা পাইছি, এত রেসপন্স পাইছি, আমিও আসলে এক্সপেক্ট করি নাই, সত্যি কথা। এই যে কভার ফটোটা, এটাও আমাদের এক গেস্ট ছিল সিএসসি 14 খুব সম্ভবত মৃধা নাম, তো ও ওই দিন সাথে করে নিয়ে আসছিল এই কভার ফটোটা, বলছে ভাই এটা করে দেন, জয়রা বলছিল, ওকে ঠিক আছে আমরা এটাই করতেছি। এবং মানে এই রেসপন্সগুলো আর কি এত ভালো লাগে, সত্যি কথা, মানে এতটা ভালোবাসা যে মানুষের পাবো, এটা আমি বা জয় আসলে এক্সপেক্ট করি নাই। যে এই যে লিমিটেশনস তো বুঝতে আসছো, সেশনে আসছো কি অবস্থায় আছি, বাট তারপরেও যে মানুষ ভালোবাসে এবং চায় যে জিনিসটা দাঁড়াক এবং জিনিসটা আগাক, যে সবাই যে নিজের মতো মনে করতেছে, এই জিনিসটা আমার প্রাপ্যতা, আর মনে যে কষ্টগুলো আমার এখানে সার্থক হয়েছে, আর কিছু না।
যাই হোক, রাশিকের সাথে গল্প করা হয়নি। রাশিক কি তোমার একটা বই হাতে নিয়ে ধরে পড়া শুরু করেছে। বইটার নাম কি রাশিক? বইটার নাম হচ্ছে লাইক দ্য ফ্লোয়িং রিভার, অথর পাউলো কোয়েলহো। আচ্ছা আচ্ছা, এই বইটা কার? এইটা পাউলো কোয়েলহো, অ্যালকেমিস্টের রাইটার যিনি। আরে The বাবা, Alchemist। এই বইটা এই কোন ছেলের? আচ্ছা হ্যাঁ, এই এটা কি বইটা হলো হাতে নেওয়া নিষিদ্ধ? না না না, যে বিষয়টা হলো এরকম যে রাশিক যখন থেকে আসছে, রাশিক এখানে আসলে ইফতির টেবিল থেকে আমরা শোটা করতেছি, তো ইফতির টেবিলে এই বইটা ছিল, সে এই বইটা নিয়েই সে বলতেছে কি আমি আসলে কথা বলবো না, আমি আসলে এই বইটা পড়তে বেশি ইন্টারেস্টেড। এবং রাশিক, আমি এই যে এতক্ষণ কথা বলতেছিলাম আতিকের সাথে, রাশিক জাস্ট এই বইটাই পড়তেছিল। রাশিক কি কি পড়লা বা কি কি বুঝলা? কি কি পড়লাম আচ্ছা ইন্টারেস্টিং। এখানে পাউলো কোয়েলহো তার নিজের জীবন সম্পর্কে একটুখানি বলছে। আচ্ছা আচ্ছা, তো প্রথমে একটু বলি, বোরিং লাগতে পারে, যাই হোক। না না না, বোরিং লাগতেছে না, সেখানে সমস্যা পাউলো নেই। কোয়েলহো প্রথমে যে তার মাকে বলে যে মা আমি আজকে আমার পেশা পাইছি। তো মা জিজ্ঞাসা করে কি তুমি কি হতে চাও, তখন সে জিজ্ঞাসা করে সে বলে যে আমি হচ্ছে লেখক হতে চাই। তখন মা বলে যে দেখো তোমার হচ্ছে বাবা ইঞ্জিনিয়ার, সে খুবই লজিক্যাল রিজনেবল একটা মানুষ, আর তার হচ্ছে ওয়ার্ল্ড সম্পর্কে খুব ভালো একটা ধারণা আছে। তো তুমি কি সত্যিই জানো যে একটা লেখক হতে কি হতে হয়? তো পাউলো কোয়েলহো উত্তর দেয় যে লেখক হলে শুধু বই লিখতে হয়। তারপর ওর মা বলে যে জানো তোমার চাচা একজন ডাক্তার, সেও কিন্তু বই লেখেন, তো তুমি ডাক্তার হলে পরেও তো বই লিখতে পারবে। তো তখন হচ্ছে পাউলো কোয়েলহো উত্তর দেয় যে না, সে রাইটার হইতে চায়, সে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, এমন ইঞ্জিনিয়ার হতে চায় না যে হচ্ছে বই লেখে। তো ইন্টারেস্টিং, এখানেও একটা ছেলে যা হতে যাচ্ছে তাকে তার বাবা মা কিংবা আশেপাশের পরিবেশ তাকে ইনফ্লুয়েন্স করতেছে অন্য কিছু হওয়ার জন্য। এটা আমাদের সোসাইটির খুব কমন একটা সমস্যা আমার কাছে মনে হয়। যাই হোক, এটাই আপাতত বইয়ের প্রথম কয় পাতার। না, অনেক দূর পড়ে ফেলছো, বিষয়টা ইন্টারেস্টিং। তুমি বই পড়তে ভালোবাসো না খুব? অসম্ভব। আচ্ছা আচ্ছা, আমার কাছে আমার ছোটবেলার যত ধরনের গিফট, সেটা হচ্ছে জন্মদিনের গিফট কিংবা ঈদের গিফট কিংবা অন্য ভালো রেজাল্ট করার গিফট, যে ধরনের গিফটই হোক, আমি সেটা সবসময় চাইতাম বই, আচ্ছা। কোনো কিছুই না বই। বাজারে গেছি, দেখা গেল যে আম্মু আব্বু বলছে যে চলো ওইটা খাই কিংবা এটা নিবা কি না, আমি বললাম না, আমি কোনো কিছু খাবো না কিংবা কোনো কিছু নিবো না, খালি বই নিব। তো বই দোকানে যাবার বই কি টাইপের বই পড়ো? সব ধরনের, আমার ফিকশন নন ফিকশন সব ধরনের। আচ্ছা আচ্ছা, ফিকশন নন ফিকশন মানে ফিকশন মানে হচ্ছে গল্প উপন্যাস টাইপের, আর নন ফিকশন হচ্ছে প্রবন্ধ, মানে যে ইতিহাস। বাংলাদেশি রাইটার, বাঙালি রাইটারদের নাকি বাংলা বাইরে পড়া specific? হয়েছে, শরৎচন্দ্রের বই পড়ছি আচ্ছা, ক্লাস আচ্ছা। 6-এ থাকতে, আচ্ছা, আচ্ছা। দেবদাস কিংবা এগুলা। অত ছোটবেলায় আসলে বুঝতাম না ব্যাপারগুলা, কিন্তু বই ছিল হাতের কাছে, পড়তে হবে তাই পড়ছি। তারপরে শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, সমেশ মজুমদার, এই রাইটারগুলো পড়া হয়ে গেছিল মোটামুটি ক্লাস বাপরে। 9-এর মধ্যেই। তারপর Huge. ইন্টারে উঠে আর তেমন ইংলিশ স্যার, যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম, স্যার হচ্ছে এই কলেজের টিচার ছিলেন, স্যার একদিন আমাকে সাজেস্ট করলেন যে ড্যান ব্রাউনের বই পড়তে। তারপর থেকে ড্যান ব্রাউন শুরু করে এখনো পর্যন্ত ইংলিশ চলতেছে। হিউজ কালেকশনে কিরকম বই আছে? কালেকশনে না, বেশিরভাগই হচ্ছে ও, আচ্ছা আচ্ছা, পাইরেসি। বুঝতে পারছি। কালেকশনের বাংলা বইগুলো প্রায় সবই বাসায় এসছে, বাট ইংলিশ বইগুলো ওইভাবে কিনে পড়া হয় নাই খুব বেশি একটা। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং কাহিনী। সো ইন দ্য মিন টাইম আমি জানিয়ে রাখি, ঘড়িকাটা বলছে এখন 10:38। আজ যে তুষার আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন মায়া ফানুস কুয়েট রেডিওর একটি স্পেশাল এডিশন, যেখানে আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ইউআরপি 2K13-এর আতিকুর রহমান আর সিএসসি 2K13-এর রাশিক জামান। তো আমরা এতক্ষণ শুনে নিলাম যে আসলে মানে নানানভাবে গল্প করতেছিলাম। তো ইন দ্য মিন টাইম যারা এইমাত্র আমাদেরকে টিউন করলেন, তাদের জন্য আমি জানিয়ে রাখছি, যেটি হলো যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি বলেছি, সেটি হলো যে www.kuwaitradio.com। সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা যেটি করবেন সেটি হলো যে লাইভ একটি অপশন আছে, সেখানে আপনারা লাইভ অপশনে গিয়ে দেখতে পাবেন যে 4টি সার্ভার রয়েছে। 4টি সার্ভারের যে কোনো একটিতে আপনারা ক্লিক করলে আমাদের ভয়েস শুনতে পাবেন, এবং সেখানে সেন্ড এ মেসেজ নামে একটি অপশন রয়েছে রিকোয়েস্ট ফর সং।
সো আজকের শোতে যেহেতু কোনো সং রিকোয়েস্ট নেওয়া হচ্ছে না, সে যেটি করতে হবে যে সেন্ড এ মেসেজ, যে আপনারা আমাদের কাছে মেসেজ পাঠাতে পারেন। যদি তাও না করতে চান, যেটি করতে পারেন সেটি হলো যে আমাদের যে ফেসবুক পেজ আছে, সেটি আমি অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি, www.facebook.com/kuwaitradio। এই পেজে গিয়ে আপনারা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। তো 10:39 বাজে, ঘড়ি কাটা বলছে এখন। আতিক বলতেছিল যে তোমার সেমিস্টার ফাইনাল 10 তারিখে পরীক্ষা আছে, কি পরীক্ষা? আচ্ছা, আমার এক্সাম হচ্ছে নন ডিপার্টমেন্টাল, ঠিক আছে। তো এক্সাম রাশিকের কোনো মনোযোগ নেই। আচ্ছা যাই হোক, যেটা বলতেছি, তোমার এক্সামে তুমি জানো না? না, আমি তোমার কথা বলতেছিলাম। যাই হোক, আমার এক্সাম হচ্ছে, বলে গেছে আসতেছিস কেন? হ্যাঁ যাই হোক, আমি আসলে মানে আমার, আচ্ছা যাই হোক, আমি এক্সামের নাম আমার এখন মনে নাই, ঠিক আছে, বলার কিছু নাই। আমি হচ্ছে পিডিএফ ধরে হচ্ছে পড়া শুরু করছি, আমি সাবজেক্টের নাম দেখি নাই, যেটা সত্য কথা। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ পিডিএফ ছিল, ফ্রন্ট পেজ ছিল না, ঠিক আছে। যেটা হয় ওই তোমার লেকচার হচ্ছে একজনই তোলে, ক্লাসে যেটা হয় একজন তোলার পর হচ্ছে ওগুলা ছবি তোলা হয়, ছবি তোলা পিডিএফ করো, এবার হচ্ছে সবাই সাপ্লাই দাও, এবার পড়ো। তো ওই যে কাজ, পিডিএফ পাইছি, পড়া শুরু করছি। আর এক্সামের নাম তো এডমিট কার্ডে লেখাই থাকে, ঠিক আছে, সাবজেক্টের নাম, ওটা তো সমস্যা না, ওটা প্রশ্ন লেখা থাকে, গেলে প্রশ্নও লেখা থাকে এবং সাবজেক্ট কোডও লেখা থাকে, সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা আর কি। আর কোনো কালেই ভালো স্টুডেন্ট ছিলাম না, ঠিক আছে। আমি আরো ভালো করে বলতেছি, আমি এবার আসি কেউই ভালো স্টুডেন্ট না। আর মৃন্ময় তুষারের ব্যাপারটা আসলে আমি তো ওর একাডেমিক ইয়াটা জানি না, তো আমি হ্যাঁ এটা এখনো রহস্যময় আমার কাছে, আমি জানি না, এটা আশা করি ও নিজেই বলবে। না, এটা তো এখন আমি পাবলিক প্লেসে অবশ্যই এক্সপোজ করব না, বুঝছি তো, এটা সম্ভব না। তো হোয়াটএভার, যে এখন আতিককে যে কোশ্চেনটা করব সেটা হলো যে আতিক অ্যাপটা নিয়ে কিছু বলো, লাইফ প্লাস, যেটা আসলে আজকের মূল টপিক। আচ্ছা, লাইফ প্লাস অ্যাপটা নিয়ে বলতে গেলে আমাকে হচ্ছে, এটা শুধু আমি বলবো না, এটা রাশিকও বলবে। তো ব্যাপার হচ্ছে যেটা আমি একটু শুরু মানে একদম মানে জিনিসটা আসলে ইন্সপিরেশনটা কিভাবে আসা। তো প্রথমে যেটা হচ্ছে, আমার রাশিকের একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। রাশিকের প্রজেক্ট বলতে ওর একটা ল্যাবের প্রজেক্ট, অ্যান্ড্রয়েড নিয়ে হচ্ছে, অ্যান্ড্রয়েডের অ্যাপ ছিল, কাজ ছিল। তো যেটা হচ্ছে আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম যে আমরা একটা গেম বানাবো, ঠিক আছে। আমাদের সফটওয়্যার নিয়ে মাথা ব্যথা ছিল না, প্রথমে ছিল যে হ্যাঁ একটা গেম বানাবো হচ্ছে বাংলাদেশ রিলেটেড, মানে বাংলাদেশ এনভায়রনমেন্টে একটা গেম, ধরো একটা ছোট ছেলে, ঠিক আছে। তো এই টাইপের কিছু সামথিং। তো গেম বানাতে গিয়ে যেটা বুঝলাম যে ইট ইজ নট ইন ইজি থিং, ঠিক আছে। ওই তোমার হচ্ছে অ্যানিমেশনের অনেক ব্যাপার স্যাপার থাকে, ফ্রেমের অনেক ফ্রেম বাই ফ্রেম ব্যাপার থাকে। এইসব কাজ করতে গেলে আমার হচ্ছে আরও 2 থেকে 3 বছর হচ্ছে এটার পিছনে টাইম দেওয়া লাগবে। তো আমাদের মনে হয় প্রজেক্ট করতে আমার একটা পুরো সেমিস্টার থাকে হচ্ছে 6 মাস, সেখানে আমি প্রজেক্ট করে হচ্ছে ফাইনালি জমা দিতে আমার হচ্ছে আমি সময় পাই 2 মাসের মতো, ঠিক আছে। আচ্ছা, তো এখন ব্যাপার যেটা, তো ওইটা আর সম্ভব না। হ্যাঁ প্রজেক্ট মাথায় আছে, পরে যদি কখনো সময় হয় যে বাংলাদেশে একটু অন্য ধরনের গেম ট্রাই করব। তো এরপর যেটা হচ্ছে আমার মাথায় আইডিয়াটা ছিল, আগে আইডিয়া ছিল বলতে ঠিক এরকম ছিল না, আইডিয়া ছিল যে ব্লাড রিলেটেড অনেক অ্যাপ এর আগেও হয়েছে, হয় না এমন না, বাট বেশিরভাগেরই কাজ যেটা সেটা হচ্ছে অনেকটা ডাটাবেস টাইপের। আমি ঢুকলাম, আমার হচ্ছে নাম আসতেছে একটা লিস্টের মধ্যে, নাম ফোন নাম্বার আসতেছে, আমি হচ্ছে ওখান থেকে অ্যাক্সেস করতেছি, এইটুকুই, এর বেশি কিছু না। তো আমি যেটা একটু ডিসকাস করলাম ওর সাথে, ওখানে হচ্ছে আমরা ফুলবাড়ি গেটে মিলন ভাইয়ের চায়ের দোকানে, ঠিক আছে, ও আর আমি বসেছিলাম, আরও কয়েকজন ফ্রেন্ড ছিল। তো আমি জাস্ট এমনি বললাম যে দেখ এরকম একটা কাজ করা যায় কি না, যে আমি এমন একটা হচ্ছে কাজ করব যেটা এমন একটা অ্যাপ যেটাতে হচ্ছে ইন্টারেক্টিভ, মানে যেটা হচ্ছে আমি একদম ডিরেক্টলি আমার ডোনার কোথায় আছে আমি সেই পজিশনটা জানতে পারবো। অন্যান্য অ্যাপে হচ্ছে ডাটাবেস থাকে, এখন ডাটাবেসে আমি দিয়ে রাখলাম আমি খুলনা আছি, আমি চলে গেলাম ঢাকাতে, তখন যদি আমার সাথে যোগাযোগ করে আমি কিন্তু কোনো কাজে আসবো না, আলটিমেটলি আমার টাইম লস। যখন হচ্ছে আমার ব্লাড দরকার তখন কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি ক্রুশিয়াল হয়ে যায়। তো যেটা হলো আমি পরে ওর সাথে আলোচনা করলাম, এই পর্যায়ে আলোচনাটা থাকলো। আর বেসিক ব্যাপার হচ্ছে আমি ইউআরপিতে করি, ঠিক আছে। তো সিএসসি রিলেটেড বা যেটা বলবো যে এই জিনিসটা আসলে কিভাবে ওয়ার্ক করবে সেটা অবশ্যই আমার চেয়ে ভালো বোঝার কথা। আমি জাস্ট ওকে কনসেপ্টটা দিলাম। তো কনসেপ্ট দেওয়ার পর আমি এখন চাইবো যে রাশিক বলুক, ঠিক আছে, কারণ রাশিকের ব্যাপারটা ভালো বলতে পারবে। আইডিয়াটা হচ্ছে আমি করছিলাম, পরে ও আরও এনরিচ করছে। আচ্ছা রাশিক, পরের থেকে একটু বলো তাহলে। আচ্ছা, লাইফ প্লাসটার প্রথম আইডিয়াটা ছিল এভাবে যে ধরা যাক একজন মানুষের এ পজিটিভ রক্ত দরকার। তো এই পজিটিভ রক্ত দরকার হলে তার প্রথমে সে কি করবে, সে নিজে আত্মীয় স্বজনদের মধ্যে যোগাযোগ করবে যে কারো পজিটিভ রক্ত আছে কি না, তারপর সে যোগাযোগ করবে
তার আশেপাশে পাড়া প্রতিবেশীদের, তারপর ফেসবুকে পোস্ট দিবে, তারপর মেডিকেল সেন্টারগুলোতে যাবে। তো আমরা চাচ্ছিলাম যে এমন একটা অ্যাপ বানাতে যেখানে বাংলাদেশের সমস্ত ডোনারকে একসাথে দেখা যাবে, তাদের স্ট্যাটাস, তাদের রক্তের স্ট্যাটাসটাকে রক্ত দিতে পারবে কি দিতে পারবে না, এবং তাদের থেকে যে রক্ত রিকোয়েস্ট করতেছে তাদের দূরত্বটা, রিয়েল টাইম দূরত্বটা কেমন হবে এটা ক্যালকুলেট করার। তো প্রথমে যেটা হলো যে মিলন ভাইয়ের চায়ের দোকানে একটা আইডিয়া আসলো। আইডিয়া আসার পর আমার হাতে সময় ছিল আর 1 মাস। 1 মাসের মধ্যে আমাকে মেইন লাইভ প্লাস বানানোর আগে হচ্ছে আরও 2টা অ্যাপ আসলে বানাতে হয়েছিল, পুরো টেকনোলজিটা ডিভাইড করে, একটা অ্যাপ একটা টেকনোলজি, একটা অ্যাপ আরেকটা টেকনোলজি। পরবর্তীতে লাইভ প্লাসে বেশ কিছু টেকনোলজি অ্যাড করে অনেক ঝামেলা জোগাড়গন্তি করার পর মোটামুটি একটা ফেজে আসার পর আমরা ওটাকে আলফা ভার্সনে রিলিজ দিছি প্লে স্টোরে। আর এখানে অ্যাপটার জন্য অনেক ধন্যবাদ EC2K12 আচ্ছা সরি আইপি হচ্ছে আশিক ভাইকে। আশিক ভাই আমাদের পোস্টটা বুস্ট করেছিলেন এবং শেয়ার দিয়েছিলেন। আসলে আশিক ভাই যে পরিমাণে আমাদের পোস্টটা যে পরিমাণ মানুষের কাছে পৌঁছাইছে তার প্রায় অনেকটাই কৃতিত্ব ভাইয়া না থাকলে পারে, না দিলে পারে আসলে লাইভ প্লাস এতটা মানুষের কাছে পৌঁছাতো না। আর এত মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছেন, মানে আমরা আসলে আশ্চর্য, মানে বিস্মিত বলা যায় যে অনেকে লাইভ প্লাস অ্যাপটা চলেনি মোবাইলে, অনেকেই রান করে নাই, তারপরে শুধুমাত্র আইডিয়ার জন্য আমাদেরকে প্লে স্টোরে 5 স্টার দিয়েছেন। আমরা অনেকভাবে অসংখ্যভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আমাদেরকে এভাবে সমর্থন দিয়েছেন। এখন বিষয়টা হলো যে যে অ্যান্ড্রয়েড যে অ্যাপ তোমরা হোস্টিং এর ব্যাপারটা, এই হোস্টিং এর টাকাটা কোথা থেকে কিভাবে কি? আচ্ছা, হোস্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আমরা যে টেকনোলজি ইউজ করেছি ওটা কিছু দূর ইউজার পর্যন্ত 100 কিংবা একটা টেকনোলজি আছে যেখানে হচ্ছে 10,000 ইউজারকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। আরেকটা জায়গা আছে যে আমরা যে টেকনোলজিটা ইউজ করেছি ওইখানে মাত্র 100 জন মানে সাইমালটেনিয়াসলি কানেক্টেড থাকতে পারে। তো এগুলো 2টা টেকনোলজি ফ্রি। আর যখন হচ্ছে আমাদের ট্রাফিক বাড়বে, আরও বেশি ইউজার হবে, তখন আমরা জিনিসটাকে আমাদের ইকোনমিক্যালি চিন্তা করতে হবে যে ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে আমাদের, স্পন্সর কিংবা আশেপাশে যারা শুভানুধ্যায় আছে তাদের ফাইন্যান্সিয়াল হেল্পের মাধ্যমে আমরা অ্যাপটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে আমাদের। এখনও ফ্রি, এখন আপাতত কোনো টাকা পয়সা লাগছে না, তবে ইনিশিয়ালি প্লে স্টোর রিলিজ করতে কিছু খরচ হয়েছিল। এটা মানে কত $25? হ্যাঁ, $25 কে দিল? $25 আমার আর আতিকের, আমাদের দুইজনের হচ্ছে ফ্যামিলি থেকে আর কি চাওয়া। তার মানে কোনো ধরনের কোনো ব্যাকআপ না, কোনো ধরনের ব্যাকআপ ছিল না। আচ্ছা, নিজের থেকে। হ্যাঁ, আসলে এই জিনিসটা কি কুয়েটের পকেট গেট, মেন গেট, ফুলবাড়ি গেট, চার দোকানগুলো যে আসলে কত আইডিয়ার উৎস, যে এবং এরা যে আসলে দেশের কত উপকারে লাগতেছে এই চার দোকানগুলোর থেকে, এটা আসলে যদি দেশের মানুষ একটু বুঝতো যেখান থেকে কত আইডিয়া জেনারেট হয়, আমার মনে হয় আসলে অনেক কিছু বইতে পারতো। আইডিয়া তাহলে পরে আইডিয়া কার্নিভাল গুলো চায়ের দোকানে হতো, চায়ের দোকানে হতো, সোজা কথা। যে এই যে এত আইডিয়া কার্নিভাল যেগুলো হয় এখানে, যেগুলো দেখানো হয় নর্মালি চায়ের দোকান থেকে আসে। আচ্ছা, এখানে আমি একটু যোগ করবো, সেটা হচ্ছে আমাদের যখন এই পোস্টটা আশিক ভাই শেয়ার করলো, শেয়ার করার পর যেটা হলো ওখানে অনেকগুলো কমেন্ট এরকম ছিল যে আরে এরকম আইডিয়া তো আমাদের মাথায় ছিল। তো ব্যাপার হচ্ছে কি, অনেক আইডিয়াই তো অনেকের মাথায় থাকে, দেখা যাচ্ছে একই রকম চিন্তা আমরা সবাই করি, আমরা তো হিউম্যান বিইং, একটু হয়তো আলাদা হয়, এরকম অনেক আইডিয়া থাকে। তো আসল ব্যাপারটা হচ্ছে যে আইডিয়াগুলোকে কোলাবোরেট, এই ব্যাপারে আমি একটু কথা বলবো। আচ্ছা, বলো আগে, তুমি বলো না। তো আইডিয়াগুলোকে কোলাবোরেট করে হচ্ছে একত্র করা যায় কিনা, একটা গুছানো কিছুতে আমি রূপান্তর করতে পারতেছি কিনা। হ্যাঁ, আমি বুঝলাম যে আমি হচ্ছে কি বলে আমি তার ডিস্টেন্স দেখতেছি, বা এটা আমি রিকোয়েস্ট কিভাবে পাঠাচ্ছি, বা প্রাইভেসি নষ্ট হচ্ছে কিনা, অনেকগুলো ব্যাপার স্যাপার কিন্তু থাকে। এগুলো জাস্ট সবগুলোকে একত্র করে যে একটা বেসিক অ্যাপ করা যায় কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। আর হ্যাঁ, ওই ব্যাপারটা, হোস্টিংয়ের ব্যাপার, যেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, আমরা অ্যাপ নিয়ে হচ্ছে আমরা কোনো কন্টেস্টে যাব না, বা কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নাই, মানুষের জন্য করা। এটা যদি মানুষ ইউজ করে হচ্ছে হ্যাঁ উপকার পায়, এটা হচ্ছে এতটুকু। এখন যেটা ওই যে রাশিক বললো যে শুরুতে হচ্ছে 100 জন হচ্ছে মানে একসাথে কানেক্ট থাকতে পারবে, মানে 100 জন যদি একসাথে রিকোয়েস্ট করে
তাহলে হচ্ছে সে কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারতেছে, কিন্তু 101 জন যদি একই সময় রিকোয়েস্ট করে তাহলে রিকোয়েস্টটা কিন্তু যাবে না, একজনের রিকোয়েস্ট হচ্ছে চলে আসবে। মানে ফ্রি দিয়ে করছো তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি হোস্টিং এ করা, ফ্রি হোস্টিং ফ্রি হোস্টিং এর লিমিটেশন হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আমার যদি ইউজার বাড়ে, দেখা যাচ্ছে এক সময় তো এটা আমি প্লে স্টোরে দিব, এখন হচ্ছে আলফাতে আছে, বেটা যাবে, এক সময় স্টেবল একদম চলে যাবে, তখন কিন্তু আর ফ্রিটা আমরা ইউজ করতে পারবো না, কারণ একসাথে অনেক মানুষ ইউজ করবে। তো তখন হচ্ছে এই ডোনেশনের ব্যাপারটা চলেই আসে, আসলে না চাইলেও, এটা আমাদের জন্য না হোক, অ্যাপের ডেভেলপমেন্টের জন্য। তারপর গুগলের হচ্ছে ওই ম্যাপের এপিআই কি এর কিছু ব্যাপার স্যাপার আছে, তো ওগুলো হচ্ছে প্রিমিয়াম কেনা লাগে, কেনা ছাড়া হচ্ছে আনলিমিটেড ইউজ করতে তো গুগল কেন দিবে, গুগলের তো কোনো না না না, সেখানে ট্রাফিক আছে, তাদেরও ইয়ে আছে। হ্যাঁ, তো মানে এই ব্যাপারগুলো আর কি। তো তারপরে আবার ইয়ে আছে, তোমরা যদি গুগলের সাথে অ্যাড করে দিতে পারো, ওই যে এক ক্লিকে $1 সিস্টেম আছে। না না না, আসলে আসলে আমরা সেটা করবো না, যাই হোক, ব্যাপার না। এবং হ্যাঁ, আরেকটা কথা, অ্যাপটা হচ্ছে পূর্ণ অ্যাড, মানে অ্যাড ফ্রি, আমরা কোনো অ্যাড রাখি নাই, বা আমাদের একটা পয়সাও কোনো ইয়া নাই, ঠিক আছে, কোনো ইনকাম সোর্স নাই। আচ্ছা, মানে কি পরিমাণ এখন ডাউনলোড হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট জানার মতো হচ্ছে 1550 ডাউনলোড। রিলিজ দিছো কবে তাহলে? আমরা রিলিজ দিছি হচ্ছে 26 তারিখ, 26 মার্চের থেকে, তাহলে এক মাসও হয় না, 1500 ডাউনলোড হয়ে গেছে। 1500 ডাউনলোড হয়ে গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রেটিং হচ্ছে 4.8। অনেকের তোমার দেখা যাচ্ছে ফোনে ক্র্যাশ করছে, কারণ ক্র্যাশ করবেই একদম ইনিশিয়াল অবস্থা। তারপরেও তোমার ওখানে রিভিউতে লিখছে যে আমার ফোনে ক্র্যাশ করছে, তারপরেও এরকম একটা সুন্দর আইডিয়ার জন্য 5 স্টার। তো এই যে জনগণের যে সাপোর্ট, এটাই অনেক কিছু, এই জিনিসটা কিন্তু বুস্ট করে। এই যে তুমি কুয়েট রেডিও নিয়ে যেটা বললা, একই কিন্তু ওই জায়গাটা কিন্তু একই, ভালোবাসার জায়গাটা। আসলে এই যে জয়, আমি কি বলবো, যে জয় আমি একসময় বলতাম যে আসলে জয়, আমি তো রেডিও শুনি না, আমার কথা কে শুনবে, আমার তো কেউ চিনেও না। ও আরে শুরু করেন, দেখা যাক। এবং যখন লিসেনারের অবস্থা বুঝতে পারতেছো, যে যেহেতু আসে, মানুষ শুনে, রেসপন্স আসে, সো ইন দ্যাট কেস মানে আমি আসলে ভাবি না যে আসলে কেউ শুনবে, আমার এক্সপেক্টেড বাইরে। তারপরে ওই যে কথাটা বলতেছিলাম, যে আইডিয়া আমাদের মাথায় ছিল। এখন রেডিও শুরু করার পরে ইনবক্সে আসছে, ভাইয়া যে আমরা আপনাদের সাথে একটু যোগাযোগ করতে চাই। তাও আমি জয় পিছনতে, তখন আমরা দুইজনই এডমিন। আমরা বলছি যে কি ব্যাপার, তো বলছে যে হ্যাঁ আমাদের তো আইডিয়া ছিল, আমরা এই জাতীয় করতে পারি। তারপরে যখন আমি বললাম যে পেজ আমরা আমাদের পেজ আগে করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, পারমিশন পাওয়ার পরেও, অর্গানাইজেশন হিসেবে পারমিশন পাইছে, তারপরেও আমাদের ব্রডকাস্টিং এর পারমিশন ছিল না। তো অর্গানাইজেশন হিসেবে পারমিশন পাইছিল জুলাই 26-এ। তো ওই সময়টাতে আমরা পেজ ছিল, আমাদেরকে পেজ দেখাইছি, বাট পেজ আমরা এক্সপোজ করি নাই, ছিল ওইখানে। এবং এরপরে যেটা হলো যে পেজটা আমি যখন বললাম যে এখন শেয়ার দাও, নিজেরা আমরা সবাই শেয়ার দিলাম, ইনভাইট করলাম যে যার ইয়া থেকে, তার ওরা আসতে দিলে। তো তখন একজনের রেসপন্স যে তোমরা এটা করছো, রিয়েলি প্রাউড অফ ইউ, আমাদেরও মাথায় ছিল এটা, তোমরা চাইলে আমরা একসাথে বসতে পারি। হ্যাঁ, ওয়েল গুড, একসাথে বসতে পারি, সমস্যা নেই। মিটিং ডাকার সময় ডাকলাম কয়েকজনের, একজনও পাওয়া গেল না, ওই পর্যন্তই আমাদের মাথায় ছিল। তারপরে ইনবক্সে ভাইয়া যে আপনার তো যেটা বললো যে আজকে যে এক্সপোজ হয়েছে, তো তারপরে পার্সোনাল মেসেজ বক্সে আসা শুরু করলো যে ভাইয়া যে আমি অনেক আগে থেকে এই জিনিসটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, কাজও অনেক দূর করে ফেলছিলাম, কিন্তু ভাই এখন আপনারা করে ফেলছেন, আগে তো জানতাম না, আমি ভাই করতে চাই। আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে, কিভাবে কি? তো বললো যে আমার প্ল্যান ছিল এইভাবে, আমি তো এই কি যে টেকনোলজি সে নিয়ে আসছে, আমি ভাই বিষয়টা এত জটিল কিছু না ভাই আসলে। আর তুমি যেটা বলছো এটা আসলে ওই জিনিস না আমরা যেটা করছি, সো এই জিনিসটা এরকম না। তারপরে এরপরে গেল ভাইয়া যে যখন থেকে বুয়েট রেডিও শুরু হয়, আমি তখন থেকে বুয়েট রেডিওর ফ্যান, আমারও ইচ্ছা ছিল, আমরা এটা নিয়ে নামছিলাম, ঠিক আছে, কিন্তু ভাইয়া আসলে না সময়ের কারণে করে ওঠা হয় না ভাইয়া। এখন ভাইয়া আপনারা করছেন শুনে ভালো লাগতেছে খুব, তারপরে ভাইয়া আমি চাই যে আপনাদের সাথে যুক্ত হতে। আমি বলছি যে হ্যাঁ অবশ্যই, সেটা সব সমস্যা নেই, মোস্ট ওয়েলকাম। বাট তুমি কি করছিলে বা কিভাবে কি? যে ভাই আমি শুনতাম আর শুনে চিন্তা করতাম, আমি আর কিছু করো নেই। বলছে না আসলে করার সময় নেই, তো চিন্তা করলে হবে না, ইমপ্লিমেন্ট তো করা লাগবে, বুঝছো না বিষয়টা? এখানে আমি একটু বলি, বলো। আমি যখন দেখলাম যে কুয়েট রেডিও তোমরা চালাচ্ছ, আমার হাতে প্রথম যে কোশ্চেনটা আসলো যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ল্যাব করার পরে একটা মানুষ হচ্ছে 2 থেকে 3 ঘন্টা সে শো করবে, অনবরত কথা বলবে, তাও হচ্ছে ফ্রি অফ কস্ট। এখানে হচ্ছে জাস্ট আমরা তো সবাই স্টুডেন্ট, কারো কোনো স্বার্থ নাই, তো কিছু বলার নাই, ঠিক আছে। ইনিশিয়েটিভ যে নেয় এবং এটা ঠিকভাবে পালন করতে পারে, ইনিশিয়েটিভ নিয়েও তো না তুমি বলো। হ্যাঁ, ইনিশিয়েটিভ নিয়েও তো দেখা যায় অনেকে ঝিমায় যায়, সত্য কথা এটা। এবং সত্য কথা, এই যে তোমার ইনিশিয়েটিভ নিয়ে তোমরা শো করতেছো,
তোমরা এই যে কয়েকজন তোমার হচ্ছে অন্বেষা, তারপর হচ্ছে তোমরা মুয়েজ, তারপর হচ্ছে জয়, আমি নাম জানি অবশ্য, অনেককে আমি সামনাসামনি দেখছি, হয়তো কথা বলা হয় নাই, যাই হোক। তো এই যে মানে নিজের থেকে কাজগুলা করা, এগুলো হচ্ছে তোমার যত বাড়বে, এটা কিন্তু একটা কালচার, এটা একটা মানে একটা সংস্কৃতি তৈরি হওয়া, যে সবাই করতেছে না আমি কেন করব না, আমি কেন করব না, আমি 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 কেন সবার মতো হবো। এই জিনিসটাই ঠিক তো না? যে স্টেপ আসলে, আর এই কাজটা করতে যাওয়ার পরে আমি যে জিনিসটা বুঝছি সেটা হলো যে আসলে স্টেপ নিলেই নেওয়া হয়ে যায়, বুঝছো না বিষয়টা? হ্যাঁ। মানে মাঠে নামলে রাস্তা বের হবে, সোজা কথা। সো তারপরেও ইয়েতে ডিএসএল মিটিং এ প্রথম যেদিন এক্সপোজ হইলো, তো সব অর্গানাইজেশনকে ডাকছে, আমাদেরটা ডাকছে, তখন কেউ জানে না, আচ্ছা, যে বসছি অন্য অর্গানাইজেশনের সবাই আসছে। এখন আমারে বলতেছে যে এই আব্দুল্লাহ ভাই বলছে যে তুষার কোন অর্গানাইজেশন থেকে আসছে, তো আমি আমার নাম লিখে সিগনেচার করছি। এখন সিট দেখে আরেকজন বলছে কুয়েট রেডিও, তো পাশে আরেক আছে, ওর পাশেই থাকে, আমি নাম কমু না, তোমার ডিপার্টমেন্টে বলছে মানে এটা কি ছিল, এটা কি ছিল, এখানে আসছে মিটিং এ। এখন ওই প্রথম, ঠিক আছে, তো ওই মিটিং এ প্রথম জানলো যে কুয়েট রেডিও নামে একটা অর্গানাইজেশন হইছে ক্যাম্পাসে। তখন মাবিল ভাই বলতেছে যে কুয়েট রেডিও এটা করছে কারা? সেই তো আমরাই তো। এটা কি মডারেটর আছে কিছু? আচ্ছা হ্যাঁ মডারেটর আছে। কয় কি? তা আমি বলছি 3 জন স্যার আমাদের মডারেটর, বলছে আমি বলছি যে আমাদের 3 জন স্যার মডারেটর আছে। বলছে 3 জন? আচ্ছা হ্যাঁ 3 জন। তো বলছে কি এটা মানে কি, এটা কি রেডিও মুন্না টাইপের কিছু কিনা? রেডিও মুন্না। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ওই সময় সবচেয়ে আহত হয়েছি, ঠিক আছে, আমি ওই সময় একদম সবচেয়ে আহত হয়েছি, বুঝছো না? যাক হোয়াট এভার। এখন না আমি বলছি যে আসলে এটা কি, এটা তো ফেসবুক পেজ আছে, তো আছেই, এটা একটা আস্ত অনলাইন রেডিও স্টেশন। বলছে স্টেশনটা বানাইছো কই? আমি বলছি কই আপনি দেখতে চান? আমি অন দা মিটিং এ ওই টাইমে বলছি যে আপনি দেখতে চান কই? তো বলছে যে যে কেন এটা কি? আমি বলছি যেখানে সেখানে বসা যায়, কোনো সমস্যা নাই, এটা খুবই সুন্দর একটা জিনিস। আর কয়দিন পরে শুরু করি, তারপরে বুঝবেন। বলে কি পেজ টেজ আছে নাকি? আচ্ছা হ্যাঁ পেজ টেজ সব আছে, আপনার একটু সার্চ দিলে দেখতে পারেন। তখন আমরা এক্সপোজ করে দেই, তারপরে মিটিংটা যখন হলো তখন এক্সপোজ করে দিই। মানে এই ঘটনা না, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে আসলে রেডিও স্টেশন বলতে মানুষ কি মনে করে যে হ্যাঁ একটা খুব সুন্দর রুম থাকবে, ঠিক আছে, সামনে স্পিকার থাকবে, হেডফোন থাকবে, সুন্দর কাউচের মধ্যে বসবে, হচ্ছে একদম এসি, এয়ার কন্ট্রোল রুমে বসে খুব সুন্দর ইয়া করবে। তো মানে মানুষের যে মেন্টাল সেটআপ, তো উনি হচ্ছে ওই সেন্স থেকে ব্যবস্থা বলা এইভাবে। এখন কি ইউজ করতেছি দেখতেই পারতেছি, যারা গেস্ট আসছে তারাও অবাক হয়েছে যে আসলে এই জিনিসটা দিয়ে। এবং এই যে চিন্তার যে বিষয়টা, যে কুয়েটের পোলাপান অনেক কিছু করে, ল্যানে গেম খেলে, খুব অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে চিন্তা করে, এই হেডফোনের একটা দিয়ে যে এত কিছু করা যায়, এই জিনিসটা কিন্তু চিন্তাটা আসে না। আমার পার্সোনালি আমার একটু নিজের হতাশা আছে এই জায়গা দিয়ে, যে পোলাপান একটু চিন্তা করলে অনেক কিছু বের করতে পারে। এবং বুয়েট রেডিও শুরু হয়েছে সেই ফার্স্ট ইয়ারে আমরা যখন আসি, ঠিক আছে, তো আমি জানতাম, আমি ওয়েট করতেছিলাম যে কেউ না কেউ হয়তো বা এখানেও করবে, ঠিক আছে, খুব সত্যি তুমিও ওদের মতোই ছিলে। না না না, খুব স্বাভাবিক। আমি বলি, আমি এই যে 3 তলায় ওই কোনায়, ঠিক আছে, এক বড় ভাই, তো তখন আমি আসি দেখি যে রোবট বানায় রাখছে রুমের মধ্যে। তো আমি উনারে মনে করছি যে তাহলে রোবট বানায় উনার কাছে, আমি উনার সাথে আইডিয়াটা শেয়ার করছিলাম। তো উনি আমার যেটা বলছে যে শুন, স্টেশন তো অনেক বড় জিনিস, আগে একটা রেডিওর সার্কিট বানা, আউটপুট সার্কিট। শুনো রাশিক, শুনো এটা। তো বই কত দূর পড়ছো? ও না বই না, বই গেছে। এখন বিষয় হলো, তো বলে কি যে তখন মাত্র আসছি নতুন, ব্রেডবোর্ডে ওই ব্রিজের সার্কিট বানাইতে পারি না, ডায়েট দিয়ে, ডায়েট পুড়ে যায়। তো ট্রানজিস্টর দিয়ে, ঠিক আছে, বিশাল এক সার্কিট দেখা দিল। আমার স্বপ্ন ওইখানেই শেষ। আমি তো ডায়োড ইউজ করতে পারি না, এই ট্রানজিস্টর দিয়ে একটা রেডিও রিসিভার বানাবো, এটাই তো এইরকম সার্কিট। স্টেশন বানানো তো আমার স্বপ্নের বাইরে, আমি চিন্তাও করি না যে এটা কিভাবে সম্ভব, কেমনে কি। এবং মানে কি বলবো, যে লাকিলি হয়ে গেছে। না লাকিলি না, ইনিশিয়েটিভ নেওয়ার ব্যাপার। যাই হোক, এই রেডিও নিয়ে কথাবার্তা বেশি হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমি আপনাদের জানিয়ে রাখি, সেটা হলো যে ঘড়ি কাটা বলছে এখন 10:58 আর যে তুষার আছে আপনাদের সাথে, আপনারা শুনছেন মায়া ফানশোর একটি স্পেশাল শো, যেখানে আমরা আছি লাইভ প্লাস অ্যাপ নিয়ে কথা বলতে। আমার সাথে আছে অ্যাপের 2জন ডেভেলপার, আতিকুর রহমান ERP 2K13 আর রাশিক জামান CSE 2K13 যেটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে যে কোনো মেসেজ পাঠাতে চাইলে আপনারা আমাদের যে ওয়েবসাইটের মেসেজ অপশনটি আছে সেখানে গিয়ে আপনারা মেসেজ পাঠাতে পারেন। যেটি করতে হবে সেটি হলো যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা মেসেজ পাঠাতে পারেন আর আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন। তো যে অনেকক্ষণ তো অনেক কথাই বলে ফেললাম। এখন এই যে মানে লাইভ প্লাস যে অ্যাপটা, ঠিক আছে, এই অ্যাপটা নিয়ে মানে
তোমাদের ফিউচার প্ল্যানও বলছো যে মানুষের যাতে কাজে লাগে বা সামনে যদি একটি করা লাগে, বাট মানে অ্যাপের জন্য মানে এই মুহূর্তে তোমরা আসলে মানে কি ধরনের সাপোর্ট চাচ্ছ, মানে কোনো আর্থিক অথবা সামথিং? আচ্ছা, এটা একটু রাশিক বলুক, আচ্ছা, রাশিক অনেকক্ষণ ধরে কথা বলে না। রাশিক বলুক। আসলে দুইজন কি বলবো যে দুইজন আচ্ছা, গেস্ট আসে নাই না, এখনো, না, এটা আমার একটু কোনো- অপারেট করতে এটা কষ্ট কোনো হচ্ছে। ব্যাপার না। আচ্ছা, অ্যাপটা নিয়ে আমরা এখনই যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এটা যাচ্ছি না। আসলে অ্যাপটাকে আমরা চাচ্ছি ব্লাড যারা ডোনর থাকে তারা জন্য ইউজ করতে। তো তারা যদি ইউজ করতে হয় তাহলে পরে আমাদের মাঠ পর্যায়ে অ্যাপটাকে নিয়ে কাজ করতে হবে। আর মাঠ পর্যায়ে আমরা জাস্ট দুইটা নুব, আমরা আসলে কিছুই জানি না রক্তের নিয়ে যে ধরনের কাজগুলো হয় বাংলাদেশে এগুলো সম্পর্কে আমরা খুবই অপরিচিত। তো আমাদের এ বিষয়ে এক্সপার্ট যারা আছেন আমরা চাচ্ছি তাদের সাথে যোগাযোগ করতেন, তাদের মাধ্যমে অ্যাপটাকে বিভিন্ন ডোনরদের কাছে পৌঁছে দিতে এবং তাদেরকে অ্যাকচুয়ালি উৎসাহিত করতে যে অ্যাপটা ইউজ করে তারা কি আসলে রক্ত যিনি চাচ্ছেন তাকে পৌঁছাতে পারছেন কিনা কিংবা যোগাযোগ করতে পারতেছেন কিনা এই জিনিসটা সেট করতে। সো তারপর আমরা লাইফ প্লাস নিয়ে, যেহেতু অ্যাপটার নাম লাইফ প্লাস মানে জীবন বাঁচাতে চাই, আমরা জীবন বাঁচানোর জন্য আরও যেসব পদ্ধতি কিংবা যেসব সুযোগগুলো আছে আমাদের সামনে আমরা সেগুলো এই অ্যাপে আস্তে আস্তে আপডেট করতে চাই। আচ্ছা আচ্ছা, এখন আতিকের কাছে যে প্রশ্ন সেটি হলো যে আতিক, যে আমাদের ক্যাম্পাসেও ব্লাড ডোনেটিং অর্গানাইজেশন ড্রিম আছে, ড্রিমের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা এই ব্যাপারে? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে আমাদের যে অ্যাপ, আমাদের অ্যাপের সাথে হচ্ছে ড্রিমের মূলনীতিতে একটু কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট বলতে কি আমি বলি, ড্রিম তো হচ্ছে আমাদের কুয়েট রিলেটেড হচ্ছে কুয়েটের স্টুডেন্টদের নিয়ে কাজ করে, কিন্তু আমাদের অ্যাপ কিন্তু শুধু কুয়েট রিলেটেড না। এখন ব্যাপার হচ্ছে আমাদের অ্যাপের মূল লক্ষ্যটা কি? আমাদের অ্যাপের মূল লক্ষ্য হচ্ছে যে ডোনার এবং হচ্ছে যার রক্ত লাগবে তার সাথে একটা যোগাযোগ ঘটানো ডিরেক্টলি। কিন্তু আমার দেখা যাচ্ছে আমি এই প্রসেসের মাঝে আমি হচ্ছে আরও কিছু অপশন আমাদের দেওয়া আছে, যেমন হচ্ছে প্রেসক্রিপশন দেওয়ার, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি দেওয়ার, যাতে হচ্ছে কি আমরা হচ্ছে কোনোভাবে ফ্রডের শিকার না হই। দেখা যাচ্ছে কোনো দালাল বা সামথিং কিছু একটা হইতেই পারে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে ড্রিমের ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র কুয়েটের স্টুডেন্টদেরকে নিয়ে। তো কুয়েটের স্টুডেন্টদের নিয়ে যে জিনিসটা, তো এই জন্য হচ্ছে আসলে ড্রিমের কাছ থেকে মানে কি বলবো, ড্রিম তো শুধু কুয়েট নিয়ে কাজ করে, তো কুয়েটের তো মোটামুটি সবাই জানে। তো এই জন্য হ্যাঁ, ড্রিমের সাথে এমনি কথাবার্তা হয়েছে, তারা জানে। বেসিক্যালি অঙ্গনদার সাথেও কথা হয়েছে, অঙ্গনদা এটা নিয়ে খুব উৎসাহ দেখাইছে। হ্যাঁ, এবং অরণ্য, তামজিদ রহমান অরণ্যের সাথেও কথা হয়েছে, ওরাও উৎসাহ দিচ্ছে যে হ্যাঁ তোরা এটা নিয়ে কাজ কর, তোরা হচ্ছে এটা ভার্চুয়ালি হচ্ছে যত ছড়াই দেওয়া যায়, যেহেতু এটা সবার জন্য। তো সবার কাছে কিভাবে পৌঁছানো যায়, যত বেশি মানুষ জানবে সে একবার হলে অ্যাপটা ইউজ করবে। আর একবার ইউজ করা মানে হচ্ছে রেজিস্ট্রেশন হওয়া, আর রেজিস্ট্রেশন হওয়া মানে হচ্ছে সে একজন ডোনার হিসাবে ডাটাবেজে তার নাম হচ্ছে উঠে যাওয়া। তো এটাই আর কি। আর হচ্ছে হ্যাঁ, ড্রিম থেকে তো যে যতটুকু সাপোর্ট দরকার ততটুকু আমরা ঠিকই পাইছি। আচ্ছা আচ্ছা, তো অনেকক্ষণ গল্প করতে করতে এখন ঘড়ি কাটা বলছে রাতে 11:02। আর যে তুষার আছে আপনাদের সাথে, আমাদের সাথে আছে আতিক আর রাশিক। তো রাশিকের কাছে একটা কোয়েশ্চেন, যেটা হলো যে রাশিক মানে সিএসসি পড়তে মানে সিএসসির কোন সাইডটা তোমার ভালো লাগে? এই যে অ্যাপ ডেভেলপিং, ওয়েব ডেভেলপিং বা সামথিং এলস, মানে কি ভালো লাগে তোমার এটা? সিএসসি পড়তে এসে আমার সত্যি কথা বলতে সিএসসির উপর আমার কখনো খুব বেশি ইন্টারেস্টেড ছিল না কম্পিউটার নিয়ে। বেশিরভাগ সময় ইন্টারেস্ট ছিল লাইফে ছোটোবেলা থেকে ফিজিসিস্ট হওয়া, ফিজিক্স নিয়ে কিছু পড়াশোনা করা, আর কিংবা কসমোলজি নিয়ে কিংবা সাইকোলজি নিয়ে, এই সাইডগুলো নিয়ে পড়াশোনা করা। তো কম্পিউটার সায়েন্সে এসে পড়তে সে জিনিসটার সাথে মানায় নেওয়া, এই জিনিসটা শুরু হয়েছে অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে। আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা ছোট প্রজেক্ট থাকে 0.75 ক্রেডিটের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওখানে আমার ছিল। ওই প্রজেক্টে এসে অ্যাপটা ডেভেলপ করতে করতে মনে হলো যে আমার কাছে ডেভেলপমেন্ট সাইডটা খুব ভালো লাগছে। আর সেই থেকে হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট কাজের দিকে ঝুঁকে পড়া। আর এদিকে হ্যাঁ অনেক বেশি ইন্টারেস্ট, অনেক কাজটা করে অনেক মজা পাই এবং অনেকক্ষণ ধরে অনেকদিন দেখা যাচ্ছে কাজ করতেছে, ভাল লাগছে জিনিসটা। এখন অনেক মানে 2-3 বছর পর কম্পিউটার সায়েন্সে মোটামুটি মানিয়ে নিতে পারছে। যাক, তারপরে মানায় নিতে পারছে, এটা অনেক বড় বিষয়। যাক,
আচ্ছা, আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে এই মুহূর্তে। আমাদের কাছে মেসেজ করেছে, এটা কি নাম, পাবেল মেসেজ করেছে যে ভাইয়া, আতিক ভাইয়া আপনার এই অ্যাপটা নিয়ে মানে সামনে যদি আর কিছু করতে চান, সামনে তো এখন বলছোই মনে হয়। হ্যাঁ, আসলে অ্যাপ নিয়ে যেটা আমাদের প্ল্যান, আমাদের অ্যাপের নাম কিন্তু ব্লাড রিলেটেড না, আমাদের অ্যাপের নাম কিন্তু হচ্ছে লাইফ প্লাস। তো আমরা চেষ্টা করব যেটা, যে আমাদের হচ্ছে জীবনযাপনের জন্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, যেমন হচ্ছে কারো এমার্জেন্সি কোনো একটা মানে অ্যাক্সিডেন্ট বা একটা ইনসিডেন্ট হলো, সেটা হচ্ছে কিভাবে বিভিন্ন ধরনের ক্রাইসিস হতে পারে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে, এই যে কিছুদিন আগে সিলেটে যে ঘটনাটা ঘটলো, যে হুট করে অনেক রক্তের প্রয়োজন হয়ে গেল, তো এগুলোর জন্য হচ্ছে একটা নিউজ ফিড টাইপের বা ইভেন্ট টাইপের করা যায় কিনা, যে একসাথে এক জায়গায় অনেক রক্ত লাগতেছে, সেখানে ডোনাররা যেতে পারতেছে বা ডোনাররা জিনিসটা দেখতেছে, ডোনারদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, মানে কাছের ডোনারদের কাছে। তারপর হচ্ছে কেউ কোথাও হচ্ছে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো, তার মোবাইল থেকে হচ্ছে অটো একটা নোটিফিকেশন চলে গেল যে এই জায়গায় সে হচ্ছে ক্ষতিগ্রস্ত, তাকে হচ্ছে হেল্প করার। তো এরকম হচ্ছে লাইফ রিলেটেড আরও ব্যাপার স্যাপারগুলো আমরা চেষ্টা করবো আনার। পরে এগুলো হচ্ছে আসলে চিন্তা করতে করতে আসবে, দেখা যাবে আর অন্য কোনো দিন আবার চায়ের দোকানে বসছি, ঠিক আছে, কথা বলতেছি, আবার হয়তো একটা আইডিয়া পিং করে মাথার মধ্যে আসবে, এইরকম ব্যাপার। সেটাই, আমাদের কাছে আরেকটি মেসেজ আছে, সেটি হলো যে শাওন আমাদেরকে দেখেছেন যে লাইফ প্লাসে কি ব্লাড ছাড়া অন্য কোনো ধরনের সহায়তা দেওয়ার চিন্তা ভাবনা আছে কিনা। হ্যাঁ, ইতিমধ্যে তো বললাম যে হচ্ছে ব্লাড ছাড়া যেটা আমরা হচ্ছে মানবিক সহযোগিতা বা এছাড়া যদি অন্য কোনো লাইফ রিলেটেড, যেটা হচ্ছে লাইফকে ইজি করবে, মানুষের লাইফকে ইজি করবে, মানুষের লাইফের সাথে সম্পৃক্ত, সেসব ব্যাপারগুলো আমরা পরবর্তীতে আনার ট্রাই করবো এর মধ্যে। চার দোকানের কথা তো বলতে বলতে চা খাইতে ইচ্ছা করছে। হ্যাঁ, আসলে মিলন ভাইকে স্পন্সর করা হয়ে গেল, ঠিক আছে, মাঝখান দিয়া। আশা করি মিলন ভাইয়ের দোকানে সবাই চা খাইতে যাওয়া, ঠিক আছে, তাহলে হচ্ছে আইডিয়া আসবে। হ্যাঁ, ফুলবাড়িঘাটের ঢাকা স্ট্যান্ডের সামনে, হ্যাঁ ফুলবাড়িঘাটের ঢাকা স্ট্যান্ডের সামনে মিলন ভাইয়ের দোকান। না, আমি এইভাবে মিলন ভাইয়ের স্পন্সর করতে পারি না। আমার যদি মাগনা চা না খাওয়ায় আমার মেম্বারদের, তাহলে আমি এখানে স্পন্সরশিপ দিব না। আমারও তো আছে না, অবশ্যই এটা করা যায় নাকি। হ্যাঁ, যাক, তো বিষয় হলো যে এরকম যে আপনারা যদি আরও মেসেজ পাঠাতে চান, যেটি করতে হবে সেটি হলো যে ওয়েবসাইটে সেন্ড এ মেসেজ যে অপশনটি রয়েছে, সেখানে আপনারা মেসেজ দিতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা আমাদেরকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। তাছাড়াও যেটি করতে পারেন সেটি হলো যে আমাদের যে পোস্টটি রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। তো 11:06 বাজে এই মুহূর্তে, গল্প শুনছি অনেকক্ষণ। আসলে একটা গান মনে হয় একটু শুনে আসা দরকার, একটু ব্রেকও নেওয়া দরকার। তো তাহলে যেটি করা লাগবে সেটি হলো যে আমরা একটা গান শুনে আসি। গানটা হয়তো আমাদের যে রেকর্ডের ভার্সন যেটা আপলোড হবে সেটাতে হয়তো বা থাকবে না। সো যাক, তারপরে আমরা শ্রোতাদেরকে একটা গান। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স, শুনছেন কুয়েট রেডিও, আর যে তুষার আছি আপনাদের সাথে। এতক্ষণ আমরা গান শুনছিলাম, আমরা একটু ব্রেক টেক নিয়ে নিজেরা একটু গল্প টল্প করে রিফ্রেশ হয়ে নিলাম। তো আমাদের সাথে আছে হলো আতিকুর রহমান ইউরপি 2K13-এর, আর আছে হলো রাশিক জামান CSE 2K13-এর। তো গল্প হচ্ছে, ঘড়ি কাটা বলছে 11:26। আর এতক্ষণ আমরা শুনছিলাম জেমসের বাবা গানটি। তো আমার অনেক ফেভারিট একটা গান এটা। যাই হোক, তো আমরা যেখানে ছিলাম আর কি আড্ডায়, তো কই ছিলাম আমি তো সেটা বলছিলাম। আমরা কই ছিলাম? আমরা অ্যাপ নিয়ে আমাদের অ্যাপ নিয়ে কোনো হ্যাঁ, ফিচার অ্যাপ নিয়ে হচ্ছে একটা মেসেজ ছিল, মেসেজগুলো চেক করো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেসেজ যে আসলে নিজেদের গল্প করা একটু বেশি হয়ে গেছে। তো যাক, অ্যাপ নিয়ে অনেক কথা বলে ফেললাম। এবার অন্যদিকে একটু আগে, ঠিক আছে, যে আর 1 বছর আছে এখন, এরপরে হয়তো বা কুয়েট ছেড়ে চলে যেতে হবে। যে এখন 1 বছর আগে এই কোশ্চেনটা করাও ঠিক না। না, এটা 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 খুবই মানে কষ্টের অনুভূতি। এটা তুমি এখন মানে না, তারপরে আমি জানতে চাই যে মানে 1 বছরের মধ্যে তুমি কুয়েটকে কোন অবস্থানে দেখতে চাও, মানে এখন বর্তমানে যে কুয়েট আছে। যেমন আমি বলি, ইমতিয়াজ ভাই আমার সাথে আসছিল। আচ্ছা, ইমতিয়াজ ভাই বললো যে তোমরা যে হলে ব্রডব্যান্ড চালাও, এটাও এক সময় আমাদের কাছে অনেক স্বপ্ন লাগতো। এখন ব্রডব্যান্ড চালানো হচ্ছে, ল্যান আছে। তো 1 বছরের মধ্যে কুয়েটকে কোথায় দেখতে চাও? আচ্ছা, আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে, আসলে কোনো কিছু যদি আমি চাই, সেটা তো হচ্ছে ইমপ্লিমেন্ট হতে অনেক সময় লাগে। যাই হোক, তো 1 বছরের মধ্যে না, যেটা হচ্ছে কুয়েটে প্রবলেম বলে তো প্রবলেমের শেষ নেই, ঠিক আছে। এখন ধরো, আর আমরা তো ডেভেলপমেন্ট দেখতেছি, তোমার হচ্ছে সুইমিং পুল হচ্ছে, তারপর ধরো ওইদিকে DSW, আমরা নতুন DSW SWC, হ্যাঁ, তো ওটার
সাথে হচ্ছে হচ্ছে ক্যাফে হচ্ছে। তো যেগুলো দেখতেছি, হ্যাঁ ওই যে ব্রডব্যান্ডের ব্যাপার যেটা বললাম, ব্রডব্যান্ড আমরা নিজেরা অত ধারণা করি নাই, যেটা সত্য কথা। যে আমরাও ধারণা করছি যে একটা সময় চিন্তা করতাম হলে উঠবো, বাইরে আছি ভালোই আছি, বাইরে তো অন্তত ব্রডব্যান্ড কানেকশন আছে, হলে উঠলে ব্রডব্যান্ড কানেকশন নাই, কিভাবে থাকবো? তো এই যে তোমার মানে চিন্তা চেতনার যে উন্নয়নটা, ঠিক আছে, ব্যাপার হচ্ছে যে আমাদের মন মানসিকতা কেন কনজারভেটিভ হবে, ঠিক আছে, এটা একটা জায়গার মন মানসিকতা কনজারভেটিভ হওয়ার পিছনে দায়ী কিন্তু আমরা নিজেরাই দেখা যাচ্ছে কোন টপিক নিয়ে আলোচনা করতেছি, কি নিয়ে ব্যস্ত আমরা, আমরা কোন পরিসরে চিন্তা করতেছি ব্যাপারগুলোকে, আমরা কি শুধু নিজেদের গণ্ডিতে চিন্তা করতেছি নাকি আমরা ওভারঅল হচ্ছে বাইরের সাথে চিন্তা করতেছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি তেলিয়া দিতে আসি, আমি আশেপাশের মানুষের রেসপেক্টে চিন্তা করলাম, কুয়েটে হচ্ছে ব্রডব্যান্ড আছে, অনেক সুবিধা আছে, কুয়েট জোস। কিন্তু আমি যদি একটু বাইরে চিন্তা করি যে অন্যান্য ভার্সিটিগুলোতে কি কি ফ্যাসিলিটি আছে, আমার ভার্সিটি কি কি ফ্যাসিলিটি নাই, কেন নাই, এই কোশ্চেনটা যদি করি যে আমি কেন পারবো না, আমি তাদের থেকে কেন পিছিয়ে থাকবো, বা কোন দিক দিয়ে কম আছে, তো এই জিনিসগুলো চিন্তা করলেই আসলে চলে আসে বিভিন্ন জিনিসগুলা। তোমার ধরো আদার ভার্সিটিতে গেলে বা করলে দেখতে পারবা, তো এই আর কি। হ্যাঁ, আদার ইউনিভার্সিটিতে আমার তো যাওয়া হয়েছে, জানো এগুলো। তো এখন মানে আসলে কি যে বুয়েটে গেছি, বুয়েটের বিষয়গুলো হলো যে বলে যে ব্রডব্যান্ড, বুয়েট রেডিওর ব্যাপারে গেছিলাম গল্প করতেন, তো বলছে যে ব্রডব্যান্ড আমরা ইউজ করি না, নর্মালি মডেম দিয়ে চালাই, বেশি মডেম দিয়ে চালাও, টাকা পয়সা কই থেকে একটা অর্থ নেই বটে। বলে যে আমার মাসের 1 তারিখের মধ্যে আমার মডেমের টাকা চলে আসে, কে দেয়? অ্যালুমনাই দেয়। ইন্টারেস্টিং কাহিনী। ব্রডব্যান্ড কেন চালো না? ব্রডব্যান্ড দিয়ে বিশ্বাস নেই, কখন লাইন থাকে কখন থাকে না। মডেমের উপরে এত তোমাদের ট্রাস্ট, আর আমাদের এখানে মডেম গুতাইতে নেট বাইর করা লাগে, ব্রডব্যান্ডের জন্য আমরা হাহাকার করি। আমাদের ব্রডব্যান্ডের ভালো, সার্ভিস ভালো একদিক দিয়ে, এটা একটা সত্যি কথা। তো যাই হোক, তারপরেও মানে যে এই যে সাপোর্টটা, বিভিন্ন ইউনিভার্সিটির যে সাপোর্টটা, আমার কাছে কেন জানি মনে হয় যে একটু কুয়েটে হলেও কম বিষয়টা। কুয়েটে এই ব্যাপারে এই যে মানে আমরা যারা হচ্ছে কি বলবো মানে মাঠ পর্যায়ে কাজ করি বা নিজে থেকে কাজ করি, তারা যদি একটু সাপোর্ট পায় তাহলে এটা কিন্তু অনেক কিছু। যে আমাদেরকে হচ্ছে সবসময় যে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে হবে এমন কিন্তু না, মেন্টাল সাপোর্টের একটা বড় জায়গা আছে। অনেক বড়, তোমরা করো, আমরা আসি, বা আমরা হচ্ছে পিছন থেকে তোমাদেরকে হেল্প করবো। সেটা হচ্ছে আমরা হোক নলেজ দিয়ে বা হোক টেকনিক্যাল সাইড দিয়ে, আমরা যে কোনো ভাবে কিন্তু জিনিসটা করতে পারি। তুমি যে বললা যে আমি হচ্ছে 1 বছরের মধ্যে কি দেখছে, 1 বছরের মধ্যে না, আমি চাই যে কুয়েট রেডিও এটার একটা হোক, মানে একটা জায়গা হোক, একটা ওয়ার্ক স্টেশন হোক, যেখানে হচ্ছে মানুষজন। আগের দিন অঙ্গন দা বলছে যে আজকে তো হেডফোন দিয়ে গান করে গেলাম, আমার খুব শখ যে একদিন আসবো আমি কন্ডেন্সারের মধ্যে গান করবো। একটা ওয়ার্ক স্টেশন থাকবে যেখানে গেলে হচ্ছে ফিল হবে যে আমি একটা রেডিও স্টেশনে আসছি, একটা ভার্সিটির রেডিও স্টেশন। এবং এটা তো ভার্সিটির জন্য একটা গর্বের ব্যাপার যে আমার রেডিওটা হচ্ছে বাইরে ব্রডকাস্ট হচ্ছে, মানুষ শুনতেছে, অনলাইনে হচ্ছে দেশে বিদেশ থেকে শুনতেছে। কুয়েটকে এই চিপা থেকে সত্যি কথা বলতে কয়জন ওভাবে চিনে? এটা যত ছড়াবে ততই তো পরিচিত হবে। আর স্পন্সর ক্যান্সেল হয়ে যায়। আমরা হচ্ছে স্পন্সরের জন্য গেলে অনেক সময় হয়তো মানে তারা অবাক হয়েছে আসলে কুয়েট কি, বোঝানো লাগে যে কুমিল্লা, কুষ্টিয়া এগুলো নিয়ে তো আমি বলি যে ওই দিন অনলাইনে বলা ঠিক না যে আসলে কে বলতেছে, তারপরে একটু আমি বলবো যে একটা প্রোগ্রাম, ঠিক আছে, খুব রিসেন্টলি হওয়ার কথা, এবং এই প্রোগ্রামটা হবে রিসেন্টলি, ঠিক আছে। তো স্পন্সরের জন্য গেছে, যাওয়ার পরে এখন করতেছে, জিজ্ঞেস করতেছে যে যারা কথাবার্তা বলতেছে, তো মিডিয়া পার্টনাররা তারা রাখছে একটা প্রাইভেট টিভিকে, তো বলতেছে যে ওয়েটে এইভাবে এরকম খুলনায়, তো এখন ওখানকার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন যে কিনা ডিলিংস করতেছে বিষয়টা, বলছে যে এটা কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি খুলনায় অবস্থিত না? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা কি বুয়েটের কোনো শাখা? বুয়েটের শাখা গতকালকে রাত্রে আমার গল্পটা বলছে যে তারা কষ্টে কি বলবো, মানে এই সমস্ত কথাবার্তা যখন শোনা লাগে কষ্ট লাগে। আমি আসলে বুঝি না যে কুয়েট অনেক আগায়া, অনেক আগায় এবং অনেক অ্যাডভান্স, মানে যে মানুষের কাছে কেন এই জাতীয় কনফিউশন গুলো, আমি আসলে কি এটা আমাদের ব্যর্থতা নাকি মানে আমরা কুয়েটের স্টুডেন্টরা কুয়েটকে রিপ্রেজেন্ট করতে পারতেছি না, নাকি আসলে মানে বিষয়টা কি যে আমারও আসলে মাথায় আসে না বিষয়টা। এখানে ব্যাপার হচ্ছে কি, আমি যখন কোনো কিছু সম্পর্কে বাইরে জানাতে চাইবো, আমার কিন্তু মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হোক সেটা পত্রপত্রিকা কিংবা হচ্ছে অন্য কোনো মাধ্যম। এখন আমি যদি নাই জানালাম, বাইরের মানুষকে জানাতেই না পারলাম যে আমার এখানে একটা ভার্সিটি আছে, সেটা হচ্ছে সমৃদ্ধ, তার হচ্ছে একটা রেডিও স্টেশন আছে, তার হচ্ছে একটা ধরো পেপার আছে। এই যে কুয়েটে বললা কি কি দেখতে চাই, কুয়েটে কিন্তু কোনো ভালো কোনো মানে পেপার বা কিছু পাবলিশ, পেপার বলতে আমি বলতেছি যে পত্রপত্রিকা বা সৃজনশীল লেখা না, বুয়েটে এই জিনিসটা আছে, বুয়েটে 13 ব্যাচই করছে, নামটা আমার মনে পড়তেছে না, কি জানি
হ্যাঁ। পেপার আছে আচ্ছা, এই আচ্ছা। করছে, তো মানে ওরাই নিজেরাই করে লেখে এই সেখানে। জিনিসগুলো হচ্ছে আমরা যত বাইরে ছড়াতে পারবো, আমাদের ভার্সিটির তো জিনিসগুলো এইভাবেই ছড়াবে। এখন আমি তো গিয়ে গিয়ে হচ্ছে অন্য কোনো ভাবে আদার্স, আমি তো বলবো না যে আমি কুয়েটের স্টুডেন্ট, এভাবে তো ছড়াবে না। আমার দেশের একটা আমার ভার্সিটি একটা রেডিও চ্যানেল, আমি যদি কেউ জিজ্ঞাসা করে দোস্ত কি শুনতেছিস, আমি কুয়েট রেডিও শুনতেছি, তখন কিন্তু জানার আগ্রহটা আসবে কুয়েট রেডিওটা কি জিনিস। এখন যদি এই টপিকটা কোথাও না ওঠে, তাহলে আমি কথা বলবো কিনি? আমার ভার্সিটিতে কথা বলার মতো টপিক কয়টা আছে, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। এইটা একটা বড় ব্যাপার। তারপরেও রাশি কিছু বলার আছে? রাশি অনেকক্ষণ ধরে চুপচাপ রয়েছে। রাশি কিছু বলো। রাশি আমার যেটা ইচ্ছা 1 বছর পর, এটা তো 1 বছর পরে কি কি আচ্ছা। তোমার ইচ্ছা? আমার ইচ্ছাটা যেটা সেটা হচ্ছে 1 বছর পর কুয়েটের অবস্থা এমন হবে যে যে ছেলেগুলো স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে ঢুকতেছে, ক্যাম্পাসে এসে 1 বছর 4 বছর কাটানোর পর 4 বছরের বিভিন্ন প্রসেসে সে স্বপ্নগুলো অপমৃত্যু হবে না। ছেলেগুলো ঠিক কঠিন একটা কথা বলছো। ছেলেগুলো ক্যাম্পাস থেকে যখন বের হবে তখন সেই স্বপ্নগুলো আরো সমৃদ্ধ করে বের হবে। আমার কাছে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে কুয়েটের মধ্যে সৃজনশীলতাকে গুরুত্ব না দেয়া কিংবা হচ্ছে ইন্সপায়ার না করা। এটা সব ধরনের পর্যায়ে দেখা যায় যে আমরা কোনো কিছু একটা তৈরি করতেছি, কিংবা আমাদের সহপাঠীরা কিংবা জুনিয়র সিনিয়র যারাই কোনো কিছু তৈরি করতেছি, আমরা বেশিরভাগ সময় হচ্ছে তাদেরকে সাপোর্ট দেই না, তাদের প্রজেক্টগুলোকে তাদের স্বপ্নগুলোকে অনেক লেমভাবে উড়াই দেই। Yes. এবং কুয়েট রেডিও যখন প্রতিষ্ঠা হচ্ছিল তখনও হচ্ছে কুয়েট রেডিও সম্পর্কেও এরকম একটা মানসিকতা ছিল যে এটা কি করতেছে, খুদাই করতেছে, কে শুনবে, ঠিক আছে, স্টেশন কই। তো আমাদের অ্যাপ নিয়েও অনেকের এরকম কথাবার্তা ছিল, অনেকের ডাউট ছিল। কিন্তু যেটা ভাল লাগে সেটা হচ্ছে কুয়েটের বাইরে কিন্তু ঠিক এটার অপোজিট একটা মানসিকতা দেখা যায়। আমরা যেটা অ্যাপটা পাবলিশ করার পর বুঝেছি যে বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এবং হচ্ছে পাবলিক প্রাইভেট সব ধরনের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে হচ্ছে রিচ করছে, তারা আমাদেরকে কনগ্রেট করছে এবং সাপোর্ট করছে, যেটা কুয়েট থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম প্রত্যাশা অনুযায়ী পাই নাই। এবং দোষটা আসলে আমাদেরই, কারণ আমারই যদি আশেপাশে কেউ হচ্ছে প্রজেক্টটা করতে হয় তা আমি নিজেও তাকে খুব একটা বেশি সাপোর্ট করতাম না। তাই কারণ হচ্ছে আমরা কোনোভাবে কোনো না কোনো কারণে আমাদের মানসিকতাটা অনেক কম, যে আমার কোনো বন্ধু কিংবা কেউ হচ্ছে কোনো কিছু একটা ডেভেলপ করতেছে মানুষের স্বার্থে এবং আমরা সেটাকে জাস্ট ক্যাম্পাসের স্বার্থে এবং আমরা সেটাকে কোনো একটা কারণে জাস্ট ইন্সপায়ার করি না। আমার আরও একটা ইচ্ছা যে 1 বছর পর আমি এটা দেখব যে কুয়েট থেকে যারা বের হচ্ছে তারা সমস্ত ওয়ার্ল্ডটাকে কিংবা বাংলাদেশকে কিংবা খুলনা আরও ছোট করে কুয়েটকে মানে বদলানোর একটা ইচ্ছা নিয়ে, একটা প্রত্যয় নিয়ে বের হচ্ছে। তারপরে একটা জিনিস মনে হয় যে অনেক চেঞ্জ হয়েছে কুয়েটে। হ্যাঁ, আস্তে আস্তে তো চেঞ্জ অবশ্যই হচ্ছে, আমরা দেখতেছি অনেক চেঞ্জ হচ্ছে। যেমন এই যে অনেক চেঞ্জের একটা জিনিস যে এখন ব্যাচ ওয়াইজ হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান করছে, যে 2K12 এর আগের পরে আমরা দেখলাম যে 2K15 তাদের ব্যাচ ডে করলো, নেক্সট 2K14 ব্যাচ ডে করবে, 2K13 ব্যাচ ডে করবে। হ্যাঁ, আর অনেকগুলো হচ্ছে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টই তাদের নাইট তুলতে যাচ্ছে। তো এই যে একটা উৎসবমুখর পরিবেশ সারা বছর ধরে থাকা, সেটা জোশ, সেটা ক্যাম্পাসের মানে ক্যাম্পাসের জন্য, ক্যাম্পাসের মানসিকতার জন্য অনেক ভালো। না যাই হোক, অনেক কিছু বলার থাকে, ঠিক আছে। আমার মনে বললে আমরা বলবো যে অফ দ্য রেকর্ড, যে ব্যাপার না। যাই হোক, সামনে আপনারা দেখতে পাবেন, যারা বুঝতেছেন না ব্যাপারগুলা কেন আমরা আসতেছি, সামনে বুঝতে পারবেন। ওটা ভবিষ্যতে রেখে দেওয়া গেল। যে একটা জিনিস আমার পার্সোনাল একটা অবজারভেশন যেটা হয়েছে কুয়েটের স্টুডেন্টদের নিয়ে, হতাশা। যে ফার্স্ট ইয়ারে একটা ছেলে কুয়েটে যত আশা নিয়ে ভর্তি হয় এবং প্রথম দিন ক্লাস করার পরেই তার প্রতিটা আশা আমার মনে হয় যে হতাশায় রূপ নেয়। যে আতিক, মানে তোমার কাছে জিনিসটা কি মনে হয়, বিষয়টা কি আসলে? হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে আমরা যখন কোচিং করতাম, কোচিং করলে যেটা হইতো, আতিক কি ঢাকায় কোচিং করছো? হ্যাঁ, আমি কোচিং আমরা ঢাকায় করছি। তো যেটা হতো যে তোমার ধারণা এরকম ছিল যে লেখাপড়ার শেষ হচ্ছে তোমার ইন্টার লাইফে, এই লাইফে এসে যেটা হবে জাস্ট বুঝবো, ল্যাবে কাজ করব, আর হচ্ছে মানে সেইভাবে সবকিছু হবে, অত প্যারা নাই বা অত কোনো ব্যাপার স্যাপার নাই। তো আমি যখন ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর যেটা দেখা গেলো যে রেসে ঢুকে গেলাম, ঠিক আছে। ওই ক্লাসে যাওয়ার পর হচ্ছে লাইফ ইজ এ রেস, ঠিক আছে। ওই তুমি দৌড়াইতে না পারলে ব্রোকেন আন্ডা, ঠিক আছে।
তো হচ্ছে ঢুকলাম, ওই একই জিনিস যে হচ্ছে ওই একই জিনিস হচ্ছে তোমার হচ্ছে লেকচার হচ্ছে দিচ্ছে, আমরা হচ্ছে লেকচার পড়তেছি, সেটা হচ্ছে বমি করে খাতার মধ্যে দিয়ে দিচ্ছি। যে হচ্ছে ভালোভাবে কপি করতে পারতেছে সে ভালো করতেছে, এটাও তো কপি, আমি হচ্ছে ব্রেনে কপি করে নিয়ে যাচ্ছি। তফাৎটা এইটুকুই, যা আছে পড়তেছি, জাস্ট হচ্ছে ব্রেনে কপি করতেছি। তো আমার আর একটা কম্পিউটারের মধ্যে তফাৎটা কি, আমি যদি ফাইলটাই কপি করি, আমি যদি নিয়ে থেকে কিছু অ্যাডই না করি, তো আলটিমেটলি মানে আমার ইয়াটা কি, আউটপুটটা কি, আউটপুট কি? একটা ম্যাথ করতেছি, আমি বুঝতেছি না যে আলটিমেট কি আছে। হ্যাঁ ইংলিশ আছে, জাস্ট যেমনি আছে যেমনি পড়ে যাই, ভাই টাইম নেই এখন, পিএল ঠিক আছে, এসপিএল চলে, যা আছে তা এটা কোনো মতে নিয়ে 3টা ঘন্টায় আমার হচ্ছে বসাই দিয়ে আসতে পারলো হয়েছে। আমার আর কিছু জানা লাগবে না, আর কোনোদিন এই সাবজেক্ট আমার ধরাও লাগবে না। মানে মানুষের মেন্টালিটি তো এরকমই হয়ে যায়। এই যে শুরুতে থাকে কি যে শিখবো, পড়বো, জানবো, আস্তে আস্তে যত দিন যায়। হ্যাঁ এমনও পোলাবান আছে যে রোবট টোবট বানাবে, রকেট টকেট বানায়, এর থেকে আপলোড, তো ওই যে যেটা হচ্ছে শুরুতে রকেট বানায় আপলোড। শুরুতে হচ্ছে তোমার আগ্রহটা থাকে, তো ধীরে ধীরে ক্লাসগুলো হয়, আর হচ্ছে ওই আগ্রহের মিটারটা আস্তে আস্তে কমতে থাকে, ক্লাসের শেষের দিকে গিয়ে বসা হয়, তারপর তোমার দেখা যায় যে হ্যাঁ ওই আছে নোট তুলতেছে, ওই দেখা যায় এসপিএল পিএল এসপিএল গিয়া সবাই পড়ে। আর ওই মানে এই আর কি ব্যাপারগুলো, যে স্টুডেন্টের মধ্যে একটা হীনমন্যতা প্রথমে চলে আসে, যে যাই হোক কোনো মতে বের হই হীনমন্যতা, ঠিক আছে, যে এত কিছুর দরকার নাই, আসছি 2টা মুভি দেখবো, 2টা গেম খেলবো, তারপর হচ্ছে সিডিটা নিয়ে বাইরে হয়ে যাবো। এখন উদ্দেশ্যের জায়গাটা যেখানে ছোট হয়ে যায়, সেখানে তুমি অন্য কিছু আশা করতেই পারি না, ঠিক আছে। আমার যদি ইয়া থাকে যে না আমি এই কাজগুলো আমি করবো, আমি ডিটারমাইন্ড, তো তাহলে হচ্ছে এখানে একটা চেঞ্জ আনা সম্ভব। এখন আমার উদ্দেশ্য হয়ে গেছে ছোট, আমার হচ্ছে কালচারটাই ওরকম হয়ে গেছে, সবাই যা করতেছে আমি তা হচ্ছে জাস্ট ফলো করতেছি জম্বির মতো, তো ব্যাপারটা এরকম আর কি। এরকমই। রাশিয়ার কাছে কি হতাশার কারণ কি বলো শুনি। হতাশার কারণ মেবি একটা কারণ হচ্ছে ভার্সিটির যে পড়াশোনার যে পরিবেশটা, সেই পরিবেশটা আমাদের কাছে অনেকটাই অপরিচিত। কারণ স্কুল কলেজে অনেকেই আছে যারা নিয়মিত স্কুল কলেজ করছে, ক্লাস করছে, বা অনেকেই আছে যারা নিয়মিত স্কুল করে নাই, কলেজ করে নাই। যেমন আমার ক্ষেত্রে আমি কলেজের সেকেন্ড ইয়ারটা টোটালি মনে হয় কলেজে ক্লাস করি নাই, আর বেশিরভাগ সময় শুধু প্রাইভেট মানে টিউশনি এগুলো করে সময় গেছে। তো ক্যাম্পাসের মধ্যে এসে সম্পূর্ণভাবে একাডেমিক একটা পরিবেশে আবদ্ধ হওয়া একটু মানে অনভ্যস্ততা থেকে যায় মেবি, এটা থেকে ব্যাপারটা শুরু হয়। তারপর জিনিসটা প্রথমে মনে হয় প্রত্যেকটা সাবজেক্টই অ্যাবস্ট্রাক্ট, মানে আমি কেন পড়তেছি, কী কারণে পড়তেছি, পড়লে আমার কী হবে, এই জিনিসটা ইমপ্লিমেন্টেশন কোথায়, আর শুধু কি এখানে আমাকে পড়তেই হবে না, আমি অন্য কোনো সাইডে কাজ করতে পারবো, সৃজনশীল কাজ করার সুযোগ আছে কি না, এই ধরনের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা একটা মানুষ হচ্ছে আক্রান্ত হয়ে যায়। আর যেটা আমার কাছে মনে হয় যে কুয়েটে যে একেবারে ডেভেলপ হচ্ছে, অনেক ট্রেন্ডই ডেভেলপ হচ্ছে। যেমন একটা সময় ছিল যে কোনো একটা কোড কম্পিটিশনে গেলে কিংবা অ্যাপ ডেভেলপমেন্ট কোনো বুট ক্যাম্পে যেতে হলে পরে দেখা যেত যে ক্লাস মিস হচ্ছে কিংবা সিটি মিস হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, স্যাররা খুব একটা সাপোর্ট দিতেন না, কিন্তু এখন কিন্তু স্যাররা সাপোর্ট দেন। তারপর কোনো একটা ওয়ার্কশপ হচ্ছে ডিপার্টমেন্টে আয়োজন করার জন্য যে আমাদের ল্যাব ফ্যাসিলিটিসগুলো দরকার, ক্লাসরুমগুলো দরকার, সেগুলো তারা হচ্ছে এখন মানে স্যারদের কাছে চাইলে পারে তারা পারমিশন দিয়ে দেন। তো আস্তে আস্তে আমার মনে হয় যে নেক্সট ব্যাচগুলো আরও বেশি সুবিধা পাবে। আর মনে হয় যে সামনের দিকে একটা স্টুডেন্ট প্রথমে কুয়েট এসে যে ধরনের হতাশায় ভোগে, তীব্র হতাশা, এই হতাশার পরিমাণ আস্তে আস্তে কমবে, এবং আশা করতে পারি যে একসময় আশাগুলো আরও তীব্র হবে, আরও দুর্বল হবে না। আচ্ছা তো আচ্ছা আমি একটু অ্যাড করি, কি বলো? হ্যাঁ করবে না। তো বিষয় হলো যে আমার আসলে পার্সোনালি আমার ডিপার্টমেন্ট নিয়ে কোনো হতাশা নেই, আমি খুব হ্যাপি আমার ডিপার্টমেন্ট নিয়ে, ঠিক আছে। সেকেন্ড আমার ওইটা এনভায়রনমেন্ট নিয়ে, আর কিছু কিছু ব্যাপার আছে, মানে বিশেষ করে কালচারাল সাইডে কিছু কিছু ব্যাপার, এই জিনিসগুলো নিয়ে আমার চরম হতাশা আছে। যেমন কুয়েটের আমার প্রথম হতাশা হলো বৃষ্টি হয় না। বৃষ্টি হয় না, কালচারাল হতাশা না, এটা এনভায়রনমেন্টাল হতাশা। এনভায়রনমেন্টাল ফ্রাস্ট্রেশন। দ্বিতীয় হতাশা হলো আমার, আমি ঠিক মতো মানে পুষ্টিকর কিছু খাবার পাই না। বিকাল হইলে ওই একই ডালটা দিয়ে ভাজা পোড়া জিনিস খাইতে খাইতে পোলাবানের পাকস্থলী ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায় খুব, এবং মানে ভালো না সোজা কথা। এই লালন শাহওয়ালের সামনে ডিম বার্গার যেগুলো আছে এগুলো ছাড়া কিছু পাওয়া যায় না ঠিক মতো, ঠিক আছে। আর ভালো কিছু খাইতে গেলেও ভাজা পোড়ার বাইরে কিছু নাই, এই মানে জিনিসটা খুব পেইন আর কি। খাওয়া দাওয়া এটা আমার একটা খুব পার্সোনাল একটা প্রবলেম, ঠিক আছে, আমি ঠিক মতো খাইতে পারি না, যে ব্যক্তিগত। তৃতীয় হতাশা আমার যেটা, সেটা হলো যে কুয়েটের পানি।
আল্লাহ দিলে মাথার চুল যে কটা নিয়ে আসছিলাম আর কতগুলো নিয়ে যাইতে পারবো? না আমরা তো দেখতে পাচ্ছি তোমার মাথায় বেশ ভালো চুলি আছে এখন। না সে তো পড়তে পড়তে যা আসলে আগে আরো ছিল। আচ্ছা আচ্ছা যাক আসলে অঙ্গনদা, হ্যাঁ অঙ্গনদারে বলতেছিলাম যে বুয়েট রেডিওর জন্য বুয়েটিয়ানরা করবেন না কেন? বুয়েট তাদেরকে থাকতে তখন তারা বুয়েটিয়ান ছিল, তখন বুয়েট তাদেরকে কি দিছে? এটা গর্বের জায়গা। আমি বলি যে বুয়েট তাদেরকে কি দিছে? বুয়েট তাদেরকে একটা 10,000 টাকার টিউশন দিছে, একটা টিউশনিতে 10,000 টাকা। বুয়েট তাদেরকে একটা স্ট্যাটাস দিছে, বুয়েটের নাম ভাঙায় তারা চলতে পারতেছে। এবং বুয়েটে যদি ফেলও করতে থাকে বা লোগো খাইতে থাকে, ওই বুয়েটের নাম লোগোটা দেখে তারা টিউশনির পর টিউশনি করাচ্ছে, ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছে, তাদের চাকরি বাকরি করা দরকার পড়তেছে না। বুয়েট তাদেরকে এই সমস্ত সাপোর্ট দিচ্ছে, বুয়েট তাদেরকে স্ট্যাটাস দিচ্ছে, এরকম করতে সুবিধা বহুত স্বাভাবিক, ঠিক আছে। আচ্ছা আসি কুয়েটের স্টুডেন্টদেরকে কি দিচ্ছে? চুল ছাড়া একটা মাথা। ভালো ছিল। তারপরে কুয়েটের স্টুডেন্টদেরকে কি দিচ্ছে? যে বন্ধু দেখতেছে একটা টিউশনিতে 10,000 টাকা আর এখানে 3টা টিউশনিতে 10,000 টাকা, তাও হার্ডলি বাস ভাড়া রিকশা ভাড়া গুলো এই করে। রেজাল্ট খারাপ করো তাহলে হচ্ছে তুমি নাই, তুমি বাদ। এবং প্রেসার গুলো এত হাই লেভেলে চলে যায় যে আসলে টিউশনে করার থাকে না। তারপরে কুয়েটের পোলা মানে কি দিচ্ছে? ওই যে একটা মানে দুর্বল স্বাস্থ্যের অধিকারী। আর তারপরে কুয়েটে পড়লে ওই যে বললাম যে ইয়ার ব্যাপারটা, ঠিক আছে, যে মাথায় যার চুল নাই কেমনে কি। তো বিষয় হলো যে তাহলে কুয়েটের অ্যালুমনাই কেন করবে? আমি এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম। এবং মজার বিষয় যে এরপরেও কুয়েটকে নিয়ে চিন্তা করে, এরপরেও এত হতাশার মাঝখানে কুয়েটকে নিয়ে চিন্তা করে, কুয়েটের প্রতি ভালোবাসা আছে মানুষের। যে এবং আমার একটা জিনিস মনে হয় যে এই যে ব্যাচগুলো বেড়ে গেছে, এই মানুষগুলো না থাকলে কুয়েটের এখনো যে উন্নয়নটা হয়েছে এটাও হওয়াটা টাফ ছিল। বিকজ বাইরের এই মানুষগুলোর ইনফ্লুয়েন্স কিন্তু অনেক বেশি, এই জিনিসগুলো ইন্টারনালি আসে। বিকজ এখনকার যারা আমাদের টিচিং স্টাফ, অনেক ইয়ং টিচার আছে, তাদেরই বন্ধু বান্ধব, ঠিক আছে, তারা কিন্তু অনেকভাবে ইনফ্লুয়েন্স করে এবং যে জিনিসটা কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু বেনিফিটেড অনেক বিষয়গুলো। সো এখন একটা ছেলের হতাশ হওয়ার কুয়েটে 100টা কারণ আছে। রুমের থেকে বাইরে এলে সে 10টা কারণ খুঁজে পাবে হতাশ হওয়ার জন্য। রুমের বাইরে পা রাখলেই অবশ্যই, ঠিক আছে। হলিউজ বেশি, হ্যাঁ জমে গেছে, পাওয়া গেল বিষয়টা, বুঝছো না? যে সো ইন দ্যাট কেস প্রতিটা সেক্টরে হতাশা খুঁজলে জায়গার অভাব নেই। এবং আমার কাছে মনে হয় যে ইনোভেটিভ চিন্তা ভাবনা করার, ঠিক আছে, সবচেয়ে বড় বাধা হলো এই হতাশা। এই হতাশা কাটায় উঠতে আমি বলি পার্সোনালি আমার মধ্যে এই হতাশা ছিল, ঠিক আছে, এবং এই হতাশা কাটায় উঠতে আমার 2 বছর সময় লাগছে। যে এই হতাশা জিনিসটা যদি মানে ফার্স্ট ইয়ার থেকে একটু পোলাবানের মাঝখান থেকে দূর করে দেওয়া যায়। প্রথম কথা হলো বাপ মা ছেড়ে আসে, ঠিক আছে, আর তাদের ম্যাক্সিমাম স্বপ্ন থাকে বুয়েট অর সামথিং এলস, ঠিক আছে, ঢাকার তারা থাকতে পারে। আর ঢাকার প্রচুর পোলাবান আসে, ঢাকার পোলাবান এখানে এসে সবচেয়ে বেশি হতাশা, ঢাকার তারা ফ্যাসিলিটিস পায় না। অ্যান্ড বিষয় হলো যে যেখানে আসছো এখান থেকে না শুরু করো লাইফটা, এই জিনিসটা, এই মেন্টালিটিটা তাদের মাথায় আসে না। খাপ খাওয়ানোর একটা ব্যাপার থাকে না, যে অনেকে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করে আসে, তো তারা এখানে এসে মানে মানায় নেওয়ার একটা ব্যাপার থাকে। এই খাবার পানি যে সমস্যাটা, ঠিক আছে, পানি না খায় থাকছে এরকম মানুষও দেখছি আমার। তারপরে এরকম জুনিয়রও দেখছি যে আসছে ঢাকা থেকে পানি ড্রাম করে নিয়ে আসতো ভ্যাকেশনে যায়, ঢাকা থেকে পানি ড্রাম করে নিয়ে আসতো। আমি দেখছি, এটাও দেখছি, এই হলেই দেখছি, কিছু বলার নেই আসলে, এই হলেই দেখছি আছে যে স্যুট করে না, এখানকার পানি স্যুট করে না, সে হয়ে গেছে কি জানি বলে যে টাইফয়েড হয়ে গেছে, কি করবে, বুঝছো না? সো ইন দ্যাট কেস মানে এই এত সমস্ত প্রতিকূলতার কারণে, এবং তারপরেও একটা বিষয় মানে একটা মানুষ এখন যাই বলো না কেন, ঠিক আছে, প্রচারণা পাইলে, একটুখানি ইন্সপাইরেশন পাইলে কিন্তু সেটা মানুষকে মেন্টালিটি বুস্ট করে। এই যে ওয়েটের আমি ওই সময়টাতে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, বলতেছিলাম অফ ইয়ারে তোমার যেটা যে এরকম জায়গায় যে ওই যে আমার ওখানে নিফট ইন দ্য বাট, আমার ওটা হয় না। তো মানে ওই সময়টা তো কথাবার্তা হচ্ছিল যে প্রচারণার অভাব, ঠিক আছে, যে ভালো মতো ফোকাস পায় না। তবে ইদানিং কালে কিন্তু কুয়েটের অনেক ভালো, যে অনেকগুলো পেপারে আসছে, অনেক কিছু, অনেক পজিটিভ দিকগুলো পেপারে আসতেছে। এই জিনিসটা একটা পজিটিভ দিক, আগে ছিল না বিষয়টা। এখন সেক্ষেত্রেও একটা জিনিস বলা যে কুয়েটের বয়স আসলে
কত বছর হয়েছে, 2002 না 4 থেকে, তো তাহলে বেশি দিন হয়ও নাই, না বেশি না। যে 13-14 বছরের মতো। হুম, 13-14 বছরের বয়সে একটা ইউনিভার্সিটি কিন্তু অনেক উন্নতি করছে, হ্যাঁ এটা একটা সত্যি কথা। তারপরেও আসলে কি যে কুয়েটটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র স্টুডেন্টদের হতাশার কারণেই হ্যাঁ অনেক দূর পিছায়। এই হতাশাগুলো যদি না থাকতো, হ্যাঁ একটু ইন্সপিরেশনগুলো পাইলে আমার মনে হয় যে আসলে কুয়েটটা আরো সামনে যেতে পারতো। এলো যে হতাশার কথা বলতে বলতে অনেকখানি সময় চলে গেছে, হয়ে গেলাম। আর আমরা হতাশ হয়ে গেলাম বিকজ ঘড়ি কাটা বলছে রাত্রে 11টা বেজে 48 মিনিট, আর 12 মিনিট আছে মাত্র। তো গল্প করতে করতে অনেক দূরই চলে যাওয়া হলো। এখন কি বলবো, রাশিক কি করতেছে এখন? তোমার এই গল্পের বইটা পড়া হয়েছে? না না, রসিক। আচ্ছা, যে রাশিক, তাহলে তুমি এখন মানে আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু একটা বলো, মানে কবিতা গান কিছু একটা বলো শুনি। এইসব আমি এগুলোর কোনো কিছুই পাই না। আচ্ছা, বই পড়ার অভ্যাস আছে তো ইন দ্যাট কেস তুমি অ্যাটলিস্ট কোনো উপন্যাসের কয়েকটা লাইন পড়ে শোনো, যেটা আমার এখানে নর্মালি আসলে অনেকে কিছুই করছে, গান টানও গাইছে। আমার কাছে এগুলোর কোনো কিছুই জানি না। আর উপন্যাসের কয়েকটা লাইন তুমি আমাদের শোনাও। উপন্যাসের লাইনগুলো গেছি। আচ্ছা, বইটা একটা ইন্টারেস্টিং লাইন ছিল, আমি খুঁজে পাচ্ছি না। তবে কথা বল, আতিকের সাথে একটু কথা বল, আমি দেখি বইটা। না, তুমি লাইনের যে সারমর্মটা বলো, আমি সেটা আগে শুনি। লাইফে সারমর্মটা হচ্ছে যে আমার কাছে মনে হয় অনেক মানুষই সমাজে কিংবা ক্যাম্পাসেই আমরা সবাইকে সব এক কাতারে ফেলতে চাই, মানে গোটা সমাজকে এক কালারে দেখতে চাই। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, এবং আমাদের চেষ্টা করা উচিত ডিফারেন্ট থাকার, কারণ বৈচিত্র্যই জন্যই জীবনে আসলে এত মজা, মানে পৃথিবীতে এত জোশ একটা জায়গা। ঠিক আছে, বৈচিত্র্য হত্যা করার চেষ্টা এবং প্রত্যেকটা জিনিসকে একই বর্ণে মানে রাঙানোর চেষ্টা করাটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না, ভালো প্রচেষ্টা মনে হয় না। সবাই বিভিন্ন জিনিস থাকুক সমাজে, বিভিন্ন ধরনের মন মানসিকতার মানুষ থাকুক, বিভিন্ন রঙের বর্ণের মানুষ থাকুক, এবং বিভিন্ন ধরনের আইডিয়াও থাকুক, বৈচিত্র্য থাকুক সমাজে, বিভিন্ন ধরনের রং থাকুক। মানে লাইনটার মর্মাটা ছিল এরকম আর কি। ইন্টারেস্টিং একটা লাইন এটা তো। লাইনটা বলি না আমি। আচ্ছা, তুমি লাইনটা খুঁজো, ঠিক আছে? গল্পের বইটা পড়তেছে, এসে শো করতে এসে এখানে গল্পের বই পড়া শুরু করছে। এত গল্পের বইয়ের ফ্রিক আমি কম দেখছি। সারাদিনই পরে কিভাবে। ইন্টারেস্টিং ক্যারেক্টার যে আপনি গান গাইতে কম। না না, না হ্যাঁ। না, না, আমি অবশ্যই গান গাবো না, আমি কিছু বলতে পারি। আচ্ছা আতিক, তাহলে জাতির উদ্দেশ্যে কিছু বলো, জাতি শুনতে চায়। না, জাতি না, আসলে ব্যাপার হচ্ছে কি, ভালো লাগা বলো খারাপ লাগা বলো সবই হচ্ছে কিন্তু ক্যাম্পাসকে ঘিরে। সত্য কথা বলতে, আজকে যদি আমার ক্যাম্পাসে কিছু একটা হয়, আমি এটা বাসায় বলি যে হ্যাঁ আমার ক্যাম্পাস এই কাজটা করছে, বা আমার কুয়েট এই জিনিসটা করছে, সবার সাথে শেয়ার করি, লিঙ্ক শেয়ার করা হয়, এই সেই হয়। তো যত কাজ হবে আমরা তো তত শেয়ার করব। তো এটার জন্য কি করতে হবে, আমাদের যেটা করতে হবে যে আমাদের সবার মাথায় আইডিয়া আসে। সত্যি কথা, কনসেপ্ট আসে, দেখা যায় আইডিয়া আসে, আমরা ওই চা খাইতে খাইতে আইডিয়া হচ্ছে খাই ফেলি। ঠিক আছে, ওই জিনিসটাই করি। তো বেসিক্যালি আমরা এই কাজগুলো না করি যে আমরা হচ্ছে সবই করব, আমরা মুভি দেখবো, গেম খেলবো, ওগুলো কোনো সমস্যা না। বাট কথা হচ্ছে আমার মাথায় যদি কিছু আসে আমি সেটা নোট ডাউন করি, কিংবা হচ্ছে হ্যাঁ যে আমি এই জিনিসটা চিন্তা কেন করি না যে ও এরকম করতেছে, আমি কেন এরকম করব, আমি কেন ডিফারেন্ট কিছু করব না, বা কেন আমি কুয়েট শুনলেই আমি হতাশ হয়ে যাই। মানে এখন যদি সবাই যদি হতাশ থাকে, কাউকে না কাউকে তো জায়গাটা থেকে উত্তরণ পাইতে হবে বা উত্তরণ করতে হবে। এখন সে কাজটা আমি কেন করব না, আমি কেন সবার মতন না এই যে একই মানে স্রোতের মধ্যে গা ভাসায় দিচ্ছি। আমার জায়গা থেকে আমি ট্রাই করব, আমার জায়গা থেকে হচ্ছে আমি নতুন কিছু করার চেষ্টা করব। তো এই আর কি যে হচ্ছে, আর ইন্সপিরেশনের জায়গা যে হ্যাঁ আমরা হচ্ছে টিম ওয়ার্ক বা হচ্ছে ফ্রেন্ডরা মিলে কাজ করার যে ব্যাপারটা, এই জিনিসটা আস্তে আস্তে তৈরি করতে পারি। বা আরও যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ আমরা হচ্ছে কারো কোনো চ্যারিটি কাজের সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু আমার হচ্ছে ইন্সপিরেশনটাই যথেষ্ট, অন্য কিছুর দরকার হয় না। যে হ্যাঁ আজকে হচ্ছে এই কাজটা করতেছে, দেখি আমি কাজটাই দেখি কীরকম, দেখার পর হচ্ছে আমি হ্যাঁ এটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি হচ্ছে অন্য কাজ করতে পারি। এইভাবে যদি আগে আসি তাহলে একদিন কুয়েটে ওভাবে চেনাটা কোনো ফ্যাক্ট না। আমরা যদি ওরকম কাজটা তৈরি করি যে হ্যাঁ এই কাজটা করতেছে, এই কাজটা করছে, আমাদের প্রত্যেকেরই বিভিন্ন জায়গায় অনেক বড় বড় প্রভাব আছে। প্রভাব না এটা ভুল কথা, বাট কথা হচ্ছে আমরা কি করি, আমরা এখান থেকে কি নিয়ে যাই, ওই যে বললাম লবণ পানি টিউশনি নেই, টাকা নেই, এই কথাগুলোই কিন্তু বাইরে যায়। সত্য কথা। এবং এই জিনিসটা একটা ইম্প্যাক্ট আছে, একটা বাজে ইম্প্যাক্ট চলে আসে কি, কুয়েটে হচ্ছে লবণ পানি, তখন এডমিশন নিতে গেলে তখন চিন্তা হয় যে কুয়েটে লবণ পানি, তুমি
এই যে একটা হ্যাঁ। মানে একটা বাজে ব্যাপার। বা আমি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, আমি যত ফ্যাসিলিটি দিতে পারবো তত হচ্ছে ভালো একটা ফিডব্যাক যাবে, ভালো ভালো ছেলে পেলে আসবে। অনেক ছেলে পেলে এমন আছে যে ভর্তি হয় তারপর কিন্তু চলে যায়, এটা হ্যাঁ, এটা যায়। দুঃখজনক হলেও সত্য কথা। হ্যাঁ, ভালো সত্যি কথা। ভালো ভালো ডিপার্টমেন্টে। হ্যাঁ, যায়। তো এই আর কি, যে তোমার হচ্ছে ফ্যাসিলিটি বাড়ানো, তারপর হচ্ছে এই যে আইডিয়া শেয়ার করার মন মানসিকতা তৈরি করা, বা এবং হচ্ছে এই যে তোমার সাপোর্ট, ওভারঅল যে সাপোর্ট, এনভায়রনমেন্টাল সাপোর্ট, যে হ্যাঁ তোমরা করো আমরা আছি, মানে এই যে ব্যাপারটা, যে না আমি জিনিসটা হচ্ছে দেখি যে তারা কিভাবে কাজটা করতেছে, হ্যাঁ যদি ভালো আমি অ্যাপ্রিসিয়েট করি, আর ভালো না হলে আমি বলি যে না এটা করার দরকার নেই, বা এটা হচ্ছে রুলস রেগুলেশন হচ্ছে না, এটা বাদ। তো এই ব্যাপারগুলো আর কি, যে ওভারঅল আলটিমেটলি এই জিনিসগুলো করা যায়, স্টুডেন্টরা হচ্ছে নিজেদেরকে ইয়া করতে পারে, ইন্সপায়ার করতে পারে, নিজেদের কাজগুলো নিয়ে করতে পারে, আর হচ্ছে ওভারঅল যে এনভায়রনমেন্ট, এটা এটা হচ্ছে আমাদের এখন, আমি একলা করলে তো কিছু হবে না, বা সবাইকে হচ্ছে করতে হবে, সবাইকে নিজের জায়গা থেকে করতে হবে, কেউ কাউকে কখনো শিখাইতে পারে না, এটাই আর কি। এটা হচ্ছে fact। হুম। আমি আমি কেন করব এটা না করে হচ্ছে যে আমি করব, এটা হচ্ছে fact। ইন দ্য মিন টাইম জানিয়ে রাখছি যে ঘড়িকাটা বলছে এখন রাত্রে 11:54 আর যে তুষার আছে আপনাদের সাথে, চলছে মায়া ফানুষের স্পেশাল শো, যেখানে আমাদের সাথে আছে আতিক আর আছে রাশিক। তো সময় প্রায় শেষের দিকে, আমি আমাদের এই আগামী সপ্তাহে শিডিউলটি একটু জানিয়ে দিচ্ছি। সেটি হলো যে আমাদের আগামী সপ্তাহে আমাদের রেগুলার প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো একদম শিডিউল ওয়াইজ চলবে। আগামী সপ্তাহে শুক্রবারে আর শনিবারে আমাদের প্রোগ্রাম আছে। সেই শুক্রবার শনিবারের প্রোগ্রাম শিডিউল যেটি আছে সেটি হলো শুক্রবারে রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত আছে শিহাবার গৌরব তাদের গ্যাঞ্জাম শো নিয়ে। তারপরে আর যে জয় আছে তার নতুন শো কথোপকথন নিয়ে রাত্রে 10টা থেকে 12টায়, এটা শুক্রবারে হবে। তারপরে শনিবারে সন্ধ্যা 6টা থেকে রাতে 8টা পর্যন্ত ইচ্ছে সাতরং নিয়ে থাকবে হলো আর যে অন্বেষা। আর শনিবারে রাতে 8টা থেকে 10টা পর্যন্ত আর যে মুইজ থাকবে তার ক্যাম্পাসে আমরা শুনিয়ে, আর রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত আর যে তুষার আছে মায়াফানুষ নিয়ে। ও সেটি হলো যে শুক্রবারের শো মনে হয় হবে না, বিকজ আগামী শুক্রবার পয়লা বৈশাখ পড়ছে এবং পয়লা বৈশাখের প্রোগ্রাম সম্পূর্ণরূপে ব্রডকাস্ট করার চিন্তা ভাবনা আছে কুয়েট রেডিওর, এবং সেটা সরাসরি কুয়েট অডিটোরিয়াম থেকে রাতের বেলা যে প্রোগ্রামটি আছে সেটি সম্প্রচার করার ইচ্ছা আমাদের পক্ষ থেকে আছে। আমরা যোগাযোগ করে সেটি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেবো। আর যদি কোনো ধরনের প্রোগ্রাম শিডিউলে চেঞ্জ এসে থাকে সেটি আমরা আমাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো, সেজন্য আপনারা আমাদের পেজের সাথে কানেক্টেড থাকুন। তো দেখতে দেখতে আসলে আর যাদের মিড ব্রেকও ফুরিয়ে আসছে, আবার আজকেও শনিবার, আগামীকালকে থেকে নতুন সাইকেল শুরু। অনেক ডিপার্টমেন্টে পরীক্ষা চলতেছে, পিএল চলতেছে, এসপিএল চলতেছে, অনেক ডিপার্টমেন্টের ক্লাস চলছে। ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের এই ক্লাস মিড ব্রেক শেষ করে দুটো ব্যাচ চলে আসলো, দুটো ব্যাচের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের আর কি মিড ছিল, তো চলে আসলো। আবার আগামী সপ্তাহ থেকে সিটির প্যারা শুরু হবে, ল্যাবের প্যারা শুরু হবে। সিটিগুলো সবার যাতে ভালো হয় এই শুভকামনা করছি। সিটি এক্সাম সবই সেটাই আর কি। তো যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, তো এখন যাওয়ার আগে রাশিক যে বন্ধুদের উদ্দেশ্যে কিছু যদি বলে যেতে চাও। ক্যাম্পাস নিয়ে হতাশা থাকবে, কিন্তু ক্যাম্পাস লাইফ অনেক জোশ। আর জাস্ট এই লাইফটাকে এনজয় করে যদি ক্যাম্পাসটাকে বদলানোর মতো, আমাদের শহরটাকে বদলানোর মতো কিংবা আমাদের দেশটাকে বদলানোর মতো কোনো আইডিয়া কারোর মাথায় থাকে, তাহলে অবশ্যই সেটা ইমপ্লিমেন্ট করি। আর যদি নিজেরা ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে বন্ধু, সিনিয়র, জুনিয়র যারাই থাকুক না কেন আশেপাশে, তাদের সাথে শেয়ার করি যেন আইডিয়াটা আমরা তৈরি করতে পারি, আইডিয়াটার সত্যিকার রূপ আমরা যেন দেখতে পারি। এটা আমাদেরও নাম হবে এবং খুব বিশেষ করে আমাদের কুয়েটের নাম হবে, এবং আমরা এটাই চাই। তো আতিক যদি কিছু বলতে চাও। আচ্ছা, আমি হচ্ছে একটু লাইফ ক্লাস নিয়ে কথা বলি, ঠিক হ্যাঁ আছে? অবশ্যই লাইফ ক্লাস নিয়ে আমরা হচ্ছে প্রথম কথা, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমরা ইনবক্স আমাদের যে আমরা হচ্ছে একটা গ্রুপ টাইপের, সেটা হচ্ছে ইকারাস, মানে স্টার্টআপ বলা যায় বা সামথিং। আমরা একটা হ্যাঁ, team ইকারাস member। নিয়ে তো কথা বলাই হয় না, তুমি এটা নিয়ে বলো না কেন? হ্যাঁ, ইকারাস আমি তো এটা ভুলে হচ্ছে গেছিলাম। মানে ইকারাস হচ্ছে একটা মিথ ক্যারেক্টার, যে হচ্ছে তোমার রাজাটার নাম আমার ঠিক মনে নাই, যাই হোক তার বাবার নাম ছিল হচ্ছে ডেরালুস, ঠিক আছে? তো ওরা দুইজন হচ্ছে শিল্পী ছিল, শিল্পী বলতে কারিগর টাইপের। তো ওরা একটা ট্র্যাপ তৈরি করছিল রাজার জন্য। আগের দিনে রাজা বাদশাহ ধরো ওই ট্র্যাপের মধ্যে হচ্ছে বন্দীদেরকে শাস্তি দিত। তো রাজা কি করলো, ওরা ট্র্যাপ তৈরি করার পর ওদেরকে ওই ট্র্যাপের মধ্যে রেখে দিল। তো ট্র্যাপের মধ্যে রেখে দেওয়ার পর যেটা করলো, ওর বাবা হচ্ছে মোম দিয়ে দুটো ডানা তৈরি করছিল। তো দুটো না, ঠিক দুটো চারটে ছেলের জন্য। তো ওর বাবা কিন্তু ওকে বলে দিয়েছিল, তোমার বলেছিল যে হচ্ছে সূর্যের বেশি কাছাকাছি না যেতে, যে ডানা দিয়ে উঠবে সূর্যের বেশি কাছাকাছি না যাওয়ার জন্য। তো ইকারাসের হচ্ছে ওই জিনিসটা মনে ছিল না।
তো যেটা হয় যে এক পর্যায়ে এসে সূর্যের খুব কাছাকাছি চলে যায়, আর ফলশ্রুতিতে তোমার মোমের ডানা গলে যায়, সে হচ্ছে সাগরে পড়ে যায়। তো বেসিক্যালি ইকারাস নামটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে হতাশা, ঠিক আছে, ওই ওই একই একই পয়েন্ট ঘুরে ঘুরে ফিরে। তো এই যে আমরাও চাই মানে উঠতে চেষ্টা করি, ঠিক আছে, তো এই যে উড়ার যে চেষ্টা, এবং এটা থেকে হচ্ছে মূলত ইকারাস নামটা দেয়া। যে পড়ে যাওয়ার ভাবনাটা হচ্ছে পরে, আগে ট্রাই তো করি, ট্রাই করে দেখি আমরা কতদূর উঠতে পারি, সূর্যের কাছাকাছি যাই বা অন্য কোথাও যাই। তো যেটা হচ্ছে বলতেছিলাম ইকারাসের কথা, তো ইকারাস পেজে হচ্ছে অনেকে ইনবক্স করছে আমাদেরকে যে iOS এর জন্য কি অ্যাপ ডেভেলপ করা হয়েছে কিনা, কিন্তু ভাই ব্যাপার হচ্ছে আমরা তো দুইজন মানুষ, ঠিক আছে, দুইজন মানুষ যতটুকু করছি, এখন iOS এর জন্য আসলে বেসিক্যালি এই মুহূর্তে করা পসিবল না। আর হচ্ছে অনেক ফোনে অ্যাপটা ক্রাশ করছে, বিভিন্ন রকম ঝামেলা দেখা দিয়েছে, অনেকের ফোনে ম্যাপ আসতেছে না, ক্রাশ করতেছে, বা লোকেশন ফেচ করতে ঝামেলা হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ি আরেকটা আপডেট আনবো, আশা করি ওই আপডেটে হচ্ছে এই প্রবলেমগুলো দূর হয়ে যাবে। আর আমরা তো স্টুডেন্ট, ব্যাপার হচ্ছে চ্যারিটি ওয়ার্ক, স্টুডেন্ট, তো চেষ্টা করি যে সময়ের পুরোটাই দেয়ার, তো এর মাঝখানে যতটুকু পারি আর কি। এবং আপনাদের সাপোর্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আপনারা সাপোর্ট করতেছেন দেখে হয়তো এতটুকু আসছি। হয়তো যদি দেখতাম যে শুরুতেই অ্যাপ হচ্ছে, হ্যাঁ অ্যাপ বানাইছে, কি হয়েছে, অ্যাপ বানাইছে অ্যাপের মতো থাকতো, তাহলে হয়তো আমরা এটার আপডেট দেওয়ার চিন্তা করতাম না বা অন্য কিছু। তো এই আর কি, যে আপনাদের সাথে থাকুন, আশা করি ভালো কিছু হবে, আর কুয়েট থেকে আরো ভালো ভালো কাজ হবে। আমরা তো দেখতেছি যে আস্তে আস্তে হচ্ছে মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ হয়তো এটা টাইম লাগবে, দেখা যাবে আরো 10-12 বছর লাগবে, কিন্তু একটা সময় হয়তো এই কুয়েটে এসেই আমি হচ্ছে অবাক হয়ে যাবো, বা অন্যরকম একটা দৃষ্টিতে আমি তাকাবো যে এই সেই কুয়েট। তো এরকম একটা ব্যাপার আর কি। যাক, অনেক আশার কথা শুনলাম, অনেক হতাশার মাঝখানে, এবং এইভাবে আসলে আমাদের আশাবাদী মানুষগুলো জিগে থাকুক, আর আশার স্বপ্নগুলো যাতে আরো বেশি বাস্তবে রূপ দিতে পারে, এই প্রত্যাশাই আমাদের সকলে। যাক, ঘড়িকাটা বলছে এখন রাতে 12টা বেজে গেছে, তার মানে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো আপনারা যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ, যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ। আর অনেক ভালো লাগলো আসলে আতিকের সাথে, রাশিকের সাথে গল্প করে। তো আমরা অনেক রেসপন্স পেয়েছি এই মুহূর্তে। আর লাইভ প্লাস অ্যাপটি যাতে আরও বেশি বিস্তৃতি পায় সেই শুভকামনায় রাখছি। আর আগামী সপ্তাহে যাদের নতুন সাইকেল শুরু হবে তাদের প্রত্যেকের জন্য শুভকামনা। এটা আমি আসলে করি, মানে এটা আমি প্রতিটা কুয়েট রেডিও কি করতে পারে, কুয়েটিয়ানদের জন্যই তো। ইন দ্যাট কেস আগামী সাইকেলে যাদের ক্লাস লাইফ পরীক্ষা আছে সকলের জন্য শুভকামনায় জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, শুনতে থাকবেন, আর কুয়েট রেডিওর সাথে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শুভরাত্রি।